আপনারা শুনছেন গপ্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ট্রিনিটি এবং গপ্পকথা থেকে আমি সহেলি সাহিত্য জগতের বিশিষ্ট কিছু গল্পকে নতুন রূপে, নতুনভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের নিবেদন গপ্পকথা। আজ তোমাদের জন্য মানাই ঘোষের কলমে অবুঝ ভালোবাসার তৃতীয় পর্ব। শুনতে থাকো। ঈশানী আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। ঋতুর রাগী চোখে তাকিয়ে বলে, ছি, আপনার মন আর মানসিকতা যে এত নীচ, আজকে না দেখলে জানতে পারতাম না। এমন একদিন আসবে যেদিন আজকের ঘটনার জন্য খুব আফসোস হবে, কিন্তু তখন ঈশানীকে পাবেন না, তাকে একবার সরি বলার সুযোগও পাবেন না। বলেই ঈশানীর উদ্দেশ্যে বেরিয়ে যায় ঋতু। আদিত্য রেগে চেয়ারে ধপ করে বসে পড়ে, রাগে ফুঁসছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আজকের কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি আদি। ইস্যুকে এইভাবে তোর বলাই উচিত হয়নি। তুই এতটা নীচ আমি সেটা ভাবতে পারিনি। রেগে গেছিস বলেই কি তোকে এসব বলতে হবে? কিছু বলার নেই ভাই আর। বলেই রাজেশ বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। রাজেশের পেছনে অমিত আর বান্টিও বেরিয়ে যায়। বান্টি যাওয়ার আগে বলেছিল, কাজটা ঠিক করিসনি ভাই, এতটা অপমান না করলেও পারতি। আদিত্য চোখ বন্ধ করে চুল খামচি ধরে কিছুক্ষণ বসে থাকে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। ইস্যুকে বারবার বলেছিল এখান থেকে চলে যেতে, কিন্তু ইস্যু না গিয়ে উল্টো পাল্টা কথা বলে রাগ উঠেছে স্টুপিড মেয়েটা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেও বেরিয়ে যায়। ঈশানী নিমতলায় বসে খুব কাঁদছে। তার পাশেই ঋতু বসে আছে। ঈশানীর কান্না আর সহ্য করতে না পেরে ধমক দিয়ে বলল, থামবে প্লিজ। যে লোকটা তোকে এত কিছু শুনিয়েছে তাকে নিয়ে তো কান্নার কি আছে? ভুলে যা ওকে। আজকের পর থেকে ওর সাথে আর যোগাযোগ করবি না। দেখি মোবাইলটা দে। বলেই ঈশানীর কাছ থেকে মোবাইলটা নিয়ে সেটার সিম কার্ড ভেঙে ফেলে ঋতু। আঙ্কেল আন্টির নাম্বার আদিত্যর কাছে আছে? না, ছোট্ট করে বলে ঈশানী। ঋতু ঈশানীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলে, ইয়ার আর কাঁদিস না, আমারও কান্না পাচ্ছে, ভুলে যা প্লিজ। সারা রাত কেঁদে কাটিয়েছে ঈশানী। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার, চোখের নিচে কালি পড়েছে। এমনটা তো না হলেও পারত। অন্যদিকে আদিত্য রাতে বাড়ি ফিরেনি। সারা রাত গাড়ি নিয়ে যেদিকে চোখ গেছে সেদিকেই ড্রাইভ করেছে। ভোরে বাড়ি এসে দরজা লাগিয়ে লম্বা শাওয়ার নিয়ে কড়া পাওয়ারের ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে সে। পরের দিন সকালে ঈশানীর বাবা পীযূষবাবু জানান যে তাদের 5 তলা বাড়ির কাজ শেষ হয়ে গেছে, বিধায় তারা তাদের নিজেদের বাড়িতে শিফট করবে। তাই ঈশানী আর মুনমুন দেবীকে বলেন মেদিনীপুরে গিয়ে কিছুদিন থাকবে। ওরা মেদিনীপুরে চলে গেলে পীযূষবাবু নিজেদের জিনিসপত্র সব নতুন বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে সপরিবার সহ উঠবে। পীযূষবাবু আর কৃষ্ণেন্দুর কথা অনুযায়ী ঈশানী আর মুনমুন দেবী দুপুরের দিকে নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে মেদিনীপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেদিনীপুর যাওয়ার কথা শুধু ঋতুকে জানায় ঈশানী। মেদিনীপুরে যাওয়ার পর ঈশানীর চোখ মুখ দেখে কৃষ্ণেন্দু কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু ঈশানীকে সে কিচ্ছু জিজ্ঞেস করেনি। সেখানে 2 দিন পর রাতে ঈশানী ছাদে বসেছিল। কৃষ্ণেন্দু সেখানে তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আদিত্য আমাকে ভালোবাসে না, একটুও না।
কাঁদতে কাঁদতে ভাইয়ের বুকেই ঘুমিয়ে যায় ঈশানী। আদিত্যর ওপর প্রচণ্ড রেগে যায় কৃষ্ণেন্দু। পরের দিনই কলকাতার উদ্দেশ্যে বের হয় সে, সাথে সুমন আর পূর্ণেন্দুকে নিয়ে নেয়। পরপর 4 দিন ধরে ঈশানী আর আদিত্যর মধ্যে কোনো প্রকার যোগাযোগ হয়নি। আদিত্যর এবার সব কেমন যেন অসহ্য লাগছে। অন্য সময় হলে ঈশানী একদিন পরেই তাকে কল করে, কিন্তু আজ 4 দিন হলো ঈশানী একটা কলও করেনি। এবার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে আদিত্য। ঈশানীর নাম্বারে বারবার কল করেও বন্ধ পায় সে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু থেকে ব্লক করা। আদিত্যর নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কেন যে সে ওই দিন নিজের রাগ কিছুটা কমাতে পারেনি। রাত তখন 10টা বাজে। ঈশানীকে সরি বলতে হবে ভেবে বান্টি, রাজেশ আর অমিতকে কল করে বলে যে ঈশানীকে ওর বাড়িতে গিয়ে সরি বলবে। প্রথমে অমিত যেতে চায়নি আদিত্যর সাথে, পরক্ষণে আদিত্যকে খুব কড়াভাবে কথা শোনায় ওই দিনের জন্য। অমিত যেতে রাজি না হলেও পরে যেতে রাজি হয়। রাত 11:25। ঈশানীর বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে রাজেশ, পাশে আদিত্য, বান্টি আর অমিত। ড্রাইভ করার সময় হঠাৎ একটা গাড়ির সাথে আদিত্যদের গাড়ির ধাক্কা লেগে যায়। রেগে যায় রাজেশ, গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, এই চোখে দেখে গাড়ি চালাতে পারিস না? আদিত্য, বান্টি আর অমিত নেমে যায় গাড়ি থেকে। অপর পাশের গাড়ি থেকে মাস্ক করা 3 জন ব্যক্তি নেমে আসে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে সুমন বলে, হর্ন দেওয়ার পরেও কি তোদের কানে যায় না? তোদের লাইসেন্স কে দিয়েছে রে? নিশ্চয়ই মদ খেয়ে মাতলামি করে গাড়ি চালাচ্ছিলি। এই চার আপ, কে মদ খেয়েছে? হ্যাঁ, পিঠের উপর 2-4 ঘা পড়লে সব ফুস হয়ে যাবে। এখন এখান থেকে কেটে পড়। রেগে বলে আদিত্য। এভাবেই কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে। কৃষ্ণেন্দু এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এবার রাগটা আর দমিয়ে রাখতে পারেনি। সোজা আদিত্যর মুখের ওপর ঘুষি মেরে এলোপাথারি লাথি ঘুষি মারতে শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আশেপাশের কয়েকটা লোক এসে তাদের থামায়। ঘটনাস্থলে সবাই কম বেশি আহত হয়। আহত আদিত্য, বান্টি, রাজেশ আর অমিতকে হসপিটালে ভর্তি করিয়ে নিজেদের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে চলে যায় কৃষ্ণেন্দুরা। গাড়িতে বসার পর সুমন বলে, ভাই কি দরকার ছিল মারার? এমনিতে থ্রেট দিয়ে দিলেই চুপ করে যেত। সুমনের কথায় হেসে ফেলে পূর্ণেন্দু। তারপর মুখে মৃদু হাসি বজায় রেখে বলে, সুমন ভাই, মনের ক্ষোভ মেটাতে থ্রেট নয়, আঘাত করতে হয়। পূর্ণর কথা শুনে মৃদু হাসে কৃষ্ণেন্দু। আফসোসের সুরে বলে, শালা বাস্টারটাকে মেরে ফেলেনি, এটাই অনেক। অবাক চোখে তাকায় সুমন। পূর্ণ মুখে মৃদু হাসি রেখে গাড়ি স্টার্ট দেয়। কৃষ্ণেন্দু, সুমন আর পূর্ণ মিলে পীযূষবাবুকে জিনিসপত্র নিয়ে নতুন বাড়ি সাজাতে সাহায্য করে। সবকিছু গুছিয়ে তারা 3 জন মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পীযূষবাবু ব্যবসার কাজে দিল্লি যাবেন 2 দিনের জন্য, তাই কৃষ্ণেন্দু, সুমন আর পূর্ণ নিজেরাই মেদিনীপুরে চলে যায়। আদিত্যদের হসপিটাল থেকে রিলিজ হয় প্রায় 14 দিন পর। আরো আগেই চলে যেতে গিয়েছিল, কিন্তু বাবা মায়ের জন্য ইচ্ছা থাকলেও পারেনি। বান্টির হাত আর রাজেশের পা ভেঙে গেছে, তাই তাদের হাত পা ঠিক হতে আরো 1.5 মাস সময় লাগবে। বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে অমিতকে নিয়ে বেরিয়ে পড়ে আদিত্য। ঈশানীর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে আদিত্য আর অমিত। ঈশানীরা যে বাড়িতে ভাড়া থাকতো সেটা 3 তলা বাড়ি ছিল। ঈশানীরা 2 তলায় থাকতো। আয় দারোয়ানকে জিজ্ঞেস করি। অমিত দারোয়ানের দিকে এগিয়ে যেতে যেতে বলল। আদিত্য পেছনে যায়, দারোয়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, নমস্কার কাকু, আচ্ছা এই বাড়ির 2 নম্বর তলায় একজন অর্ধবয়স্ক ভদ্রলোক ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে থাকতেন, চিনতে পারছেন? ও নমস্কার, তোমরা পীযূষ বাবুর কথা কইতাছ? এরা তো মিলা আগেই সইলা গেছে। পীযূষ বাবু নিজেদের বাড়ি কইরা ওইখানে গেছে আগা আরো 10 দিন আগে। পান চিবোতে চিবোতে বলে দারোয়ান। আদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অমিত আবার বলে, তা কাকু কোথায় গেছে ওরা? ওদের নতুন বাড়ি কোথায় জানেন?
এইটা তো জানি নে বাপু, লোকটা বহুত ভালো আসিল। আর যাওনের আগে আমারে বকশিস 5,000 টাকা দিয়ে গেছিল। আর মাইয়াটাও বহুত ভালো, যাওনের আগে আমারে পেন নাম কইরা গেছিল। কাকু, ওদের সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার বা কোনো ওয়ে আপনি জানেন? না বাপু। আর বেশি কথা না বাড়িয়ে দারোয়ানকে বিদায় দিয়ে চলে যায় আদিত্য আর অমিত। আদিত্য যেন বাক শূন্য হয়ে গেছে। ইস্যু চলে গেল, অথচ আমাকে একবারও জানালো না। জানাবেই বা কেন? ওই দিন আমি ওর সাথে যা ব্যবহার করেছিলাম তাতে এটাই আমার প্রাপ্য ছিল। এসব ভেবে নিজের অজান্তেই চোখে জল চলে আসে আদিত্য। রাজেশের বাড়িতে বসে আছে আদিত্য, বান্টি আর অমিত। সব শোনার পর বিছানায় আধশোয়া রাজেশ রেগে দাঁত খিচিয়ে বলে, ভালোই হয়েছে, ইস্যু না থার্ড ক্লাস মেয়ে, তাহলে এখন কেন ওকে খুঁজছিস? লজ্জা নেই তোর? কোন মুখে বলছিস ইস্যুকে খোঁজার কথা? চালা সর আমার চোখের সামনে থেকে, ফালতু ছেলে একটা। আদিত্য অপরাধীর মতো চুপচাপ বসে সব শুনছে। হঠাৎ ঋতুর কথা মাথায় আসে তার। তারপর কিছুটা উদ্বিগ্ন হয়ে বান্টিকে বলে, এই বান্টি, তোর তো ঋতুর সাথে কথা হয়, ইস্যুর কথা ঋতুকে জিজ্ঞেস কর না প্লিজ। চুপ কর বেটা, তোর জন্য ঋতু এখন আমাকে কথা শোনাচ্ছে, বারবার বলছে যে আমিও নাকি তোর মতো। এমনিতেই দুবার প্রপোজ করার পরও পিছন পিছন ঘুরছি, তার উপর তোর এই ঘটনার পর থেকে এখন আমাকে আরো বেশি করে পাত্তা দেয় না। বিরক্তি নিয়ে বলে বান্টি। আদিত্য বান্টির থেকে ঋতুর বাড়ির ঠিকানা নিয়ে ঋতুর বাড়িতে যায়। ঋতুকে অনেক অনুরোধ করে ঈশানী কোথায় থাকে তা জানতে চায়, কিন্তু ঋতু কিচ্ছু বলেনি, কারণ কৃষ্ণেন্দুর কড়া নিষেধাজ্ঞা আছে। আদিত্য বেশ কয়েকদিন ঋতুর বাড়িতে গিয়েছে, কিন্তু বরাবর ফলাফল শূন্য। ঈশানীর খোঁজে প্রায় পাগল প্রায় হয়ে উঠেছে আদিত্য। সারাদিন রুম থেকে বের হয় না, রুমে বসে বসে ইচ্ছে মতো ভাঙচুর করে, জোরে জোরে ঈশানীর নাম ধরে রেখে বাচ্চাদের মতো কাঁদে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। যার কাছে যেমন শুনেছে তেমন করেই খুঁজেছে। পুরো কলকাতা শহর তন্ন তন্ন করে খুঁজেছে আদিত্য। অবশ্য বান্টি, রাজেশ আর অমিত প্রচুর সাহায্য করেছে। ঈশানী একবার বলেছিল যে দিল্লি তার ভালো লাগে। ব্যাস, আদিত্য দিল্লিতেও যথাসাধ্য খুঁজেছে ঈশানীকে। ঈশানী চলে যাওয়ার 6 মাস পরেও আদিত্য স্বাভাবিক হতে পারেনি। ঈশানীকে যেভাবে পারছে সেভাবেই খুঁজেছিল। আদিত্যর বাবা মা ও বন্ধুরা ওর অস্বাভাবিক আচরণ আর সহ্য করতে পারছিল না, তাই সবাই আদিত্যকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। অবশেষে আদিত্যকে কানাডায় তাদের ব্যবসা সামলানোর জন্য পাঠাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আদিত্য কিছুতেই যেতে রাজি হয় না। বান্টি, রাজেশ আর অমিত আদিত্যকে বোঝায় যে তারা লোক লাগিয়ে ঈশানীকে খুঁজবে। এক সময় বাধ্য হয়ে কানাডা যেতে রাজি হয় আদিত্য। ঈশানী চলে যাওয়ার 6 মাস পরে কানাডায় যায় আদিত্য। আদিত্য যেতে চায়নি, কিন্তু অনেক কাঠ খড় পুড়িয়ে রাজি করানো হয়েছে। কানাডাতে আদিত্যকে একা ছাড়া ঠিক হবে না ভেবে বান্টিও তার সাথে কানাডা যায়। ওখানে গিয়েও আদিত্য ঈশানীকে খোঁজার চেষ্টা করে। বান্টি সেখানে প্রায় 7 মাস থেকে দেশে ব্যাক করেছে, কিন্তু আদিত্য তখন বাবার ব্যবসায় মন বসিয়েছে, তাই সে আর আসেনি। সারাদিন কাজে ব্যস্ত থাকলেও রাতের অন্ধকারে ঈশানীর ছবি দেখে প্রতিটা রাত কাটায় আদিত্য। চোখ ভিজে আসে তার, কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কাটিয়ে দিয়েছে নির্ঘুম রাত, পুড়েছে দেহ, ক্ষতবিক্ষত হয়েছে হৃদয়, তবু মেলেনি ভালোবাসার প্রণয়, আশা ছাড়েনি এই তৃষ্ণার্থ মন। ঈশানীর বাবা মানে পীযূষবাবু দিল্লি থেকে ফিরে মেদিনীপুর যাওয়ার পথে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে সেখানেই স্পট ডেট হয় ওনার। পীযূষবাবু মারা যাওয়ায় মুনমুন দেবী আর ঈশানী খুব ভেঙে পড়ে।
তাদের দুজনকে একা হাতে সামলায় কৃষ্ণেন্দু। মা আর দিদিকে স্বাভাবিক রাখার জন্য কৃষ্ণেন্দু তাদের মেদিনীপুরেই রেখে দেয়। পরিবারের মামা মামি কাজিনদের সাথে থেকে ঈশানী আদিত্যকে প্রায় ভুলেই গেছে। আদিত্য নামক ব্যক্তিকে তার জীবন থেকে সে মুছে দিয়েছে। যদিও মাঝে মাঝেই মনে পড়লে কষ্টই হয় বড্ড, তবু নিজেকে যতটা সম্ভব সামলে নেয় ঈশানী। অপরদিকে আদিত্য কানাডায় চলে যাওয়ার খবর পেয়ে কৃষ্ণেন্দু কিছুটা শান্ত হয়, কারণ কৃষ্ণেন্দু আদিত্যকে আর ঈশানীর জীবনে আসতে দিতেই চায় না। আদিত্যর খোঁজ সে এখানে থেকেও রেখেছে। ঈশানীর সাথে যোগাযোগ করার, তার সাথে খোঁজ নেওয়ার সম্পূর্ণ পথ বিচ্ছিন্ন করেছিল কৃষ্ণেন্দু। তাই আদিত্য ঈশানীর খোঁজ আর পায়নি। ঋতুর থেকে যখন জানতে পেরেছে যে আদিত্য ঈশানীকে ভরা রেস্টুরেন্টে অপমান করেছে, তখন তার তীব্র রাগ ক্ষোভ জন্মায় আদিত্যর উপর। আর রাগের বশেই সেই দিন সে আদিত্যকে মেরেছিল। ঈশানীর আশেপাশে আর কখনোই আদিত্যকে সে অ্যালাউ করবে না, কখনোই না। আদিত্য কানাডায় চলে যাওয়ার 2 মাস পর মা আর দিদিকে নিয়ে তাদের নতুন বাড়িতে আসে কৃষ্ণেন্দু। তাদের বাড়িটা 5 তলা, কিন্তু তারা থাকে 4 তলায়। কৃষ্ণেন্দু এখন থেকে কলকাতাতে মা ও দিদির সাথে থাকবে বলেই ঠিক করেছে। একদিন রাস্তায় আদিত্যর বাবা মানে শ্রীকান্তবাবুর গাড়ি খারাপ হয়ে যায়, তাই এক প্রকার বাধ্য হয়েই উনি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। খুব কড়া রোদ উঠেছিল ওই দিন। প্রচণ্ড গরমে আর রোদে শ্রীকান্তবাবু মাথা ঘুরে রাস্তায় পড়ে যেতে চায়। তখন ঈশানী ওর কলেজ থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় শ্রীকান্তবাবুকে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে ওনাকে ধরে মাথায় কিছুটা জল ঢেলে হসপিটালে নিয়ে যায়। শ্রীকান্তবাবু যে আদিত্যর বাবা, সেই ব্যাপারে ঈশানী তখনও অবগত ছিল না। শ্রীকান্তবাবু আদিত্যর ফোনে ঈশানীর ছবি দেখেছিলেন, বিধায় ওনার ঈশানীকে চিনতে কোনো অসুবিধা হয়নি। তাই হসপিটালে আসার সময় শ্রীকান্তবাবু ইচ্ছে করেই ঈশানীকে নিজের বাড়িতে নিয়ে যান অসুস্থতার বাহানা দিয়ে। শ্রীকান্তবাবুকে ওনার বাড়িতে পৌঁছে রীনা দেবী আর পাপিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঈশানী। শ্রীকান্তবাবু তখন ঈশানীকে ওনার অফিসে চাকরির প্রস্তাবটা দেন, কিন্তু ঈশানী পড়াশোনা আছে বলে নিষেধ করে দিলে শ্রীকান্তবাবু বলেছিলেন, তোমার পড়াশোনা তুমি করো মা, তুমি আমাকে অফিসে শুধুমাত্র সাহায্য করবে। তোমার যখন ইচ্ছে হবে যাবে, আবার যখন ইচ্ছে অফিস থেকে চলে আসবে। এই নিয়মটা শুধু তোমার জন্য বরাদ্দ করব। না করো না মা, সোমবার থেকে তুমি অফিসে জয়েন করবে। আমি কিন্তু তোমার অপেক্ষা করব মা। তারপর উনি একটা কার্ড দেন ঈশানীকে। ঈশানী সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক ভেবে চিনতে তারপর রাজি হয় চাকরিটা করার। ব্যাস, এভাবেই ঘটনার শুরু। বর্তমানে হঠাৎ একটা ইটের সাথে হোঁচট খেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে ঈশানী। ফোনের দিকে তাকিয়ে দেখে 7:35 বাজে। হায় রে, এতক্ষণ সে বাইরে ছিল। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভাগ্যিস টাকা এনেছিল সাথে, না হলে তো হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হতো। হাত বাড়িয়ে একটা অটো থামিয়ে বাড়ির উদ্দেশ্যে অটোর ভেতরে উঠে পড়ে ঈশানী। ফাঁকা রাস্তায় পাশাপাশি হাঁটছে কৃষ্ণেন্দু আর পাপু। কৃষ্ণেন্দুর ডান হাতটা ধরে নিচে ঝুঁকে কৃষ্ণেন্দুর পায়ের সাথে তাল মিলিয়ে নিজের পা ফেলছে আর খিলখিল করে হাসছে পাপু। ঝুটি করা চুলগুলো পাপুর তালে তাল মিলিয়ে নেচেই চলেছে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তার প্রেমিক পুরুষটির দিকে দেখছে। এত সুদর্শন পুরুষটিকে সে ভালোবাসে ভেবেই মুচকি হাসে সে। কৃষ্ণেন্দুর দৃষ্টিও তার প্রেয়সী পাপু রানীর দিকেই আবদ্ধ। পাপু যে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে সেটা বুঝতে পেরে কৃষ্ণেন্দু মনে মনে হাসে শুধু। হঠাৎ পাপু দাঁড়িয়ে পড়ে নীরবতা ভেঙে বলে, আপনি কি আমাকে ভালোবাসেন? কৃষ্ণেন্দু ভ্রু কুঁচকে পাপুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? পাপু ঠোঁট উল্টে বলে, একবারও ভালোবাসি বললেন না, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না।
পাপুর কথায় হেসে ফেলে কৃষ্ণেন্দু। তারপর মুখে মৃদু হাসি রেখে বলে, ভালোবাসলেই কি তা মুখে বলতে হবে? অন্য প্রেমিকের মতন হাজারবার ভালোবাসি বলতে পারবো না আমি। ভালোবাসা মানে অনুভূতি পাপুরানি। এই অনুভূতি চোখে দেখা যায় না, খুঁজে নিতে হয়। স্পর্শহীন না যে স্পর্শ করা যায় তা কেবল কিন্তু মন দিয়ে মন কাড়লেই বোঝা যায়। আমার ভালোবাসাও তুমি খুঁজে নাও, অনুভব করে নাও। কৃষ্ণেন্দু শহরে তার পাপুরানির জন্য ঠিক কতটা পরিমাণ ভালোবাসার জাল বেঁধে আছে, খুঁজে নাও তুমি। পাপু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কৃষ্ণেন্দুর দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, এত কিছু বুঝি না, আপনি শুধু আমার থাকলেই চলবে। পাপুর বাচ্চামিতে ফিক করে হেসে ফেলে কৃষ্ণেন্দু। তারপর পাপুর গাল টেনে বলে, এই কৃষ্ণেন্দু শুধু তার পাপুরানির জন্যই বরাদ্দ। কৃষ্ণেন্দুর সাথে পাপু মিষ্টি হাসে। পাপু বলে, হ্যাঁ, আপনি শুধু আমার। অন্য কোনো মেয়ে আপনার দিকে তাকালে না তার চোখ তুলে ফেলবো, আর আপনি তাকালে আপনার চোখ তুলে আমার কাছে রেখে দেব। এবার উচ্চ স্বরে হেসে ফেলে কৃষ্ণেন্দু। হাসলে তার বাম গালের ঠোঁটের পাশে একটা ছোট্ট ভাঁজ পড়ে। হাসি থামিয়ে শীতল চোখে শান্ত কণ্ঠে কৃষ্ণেন্দু বলে, প্রেয়সী, নীরবে নিবৃত্তি তোমায় ভালোবাসি। অনুভূতিগুলো অব্যক্ত রয়ে যাবে প্রেয়সী। তোমার খুব নিকটেই অদৃশ্য হয়ে রব। তোমায়, হ্যাঁ শুধু তোমায় আমি ভালোবেসে যাব, ভালোবেসে যাব। ক্লাসে বসে নোট লিখছে ঈশানী। পাশে ঋতু বসে আছে। হঠাৎ ঋতু বলে, জানিস, প্রীতির সাথে কথা হয়েছে আমার। ঈশানী চোখ তুলে ঋতুর দিকে তাকিয়ে বলে, কেমন আছে? কি কথা হলো? ঋতু এক্সাইটেড হয়ে বলে, প্রীতির বিয়ে ঠিক হয়ে গেছে, নেক্সট মান্থের 6 তারিখ। যাবি? আরে না, কিভাবে পসিবল? প্রীতি গ্রামে থাকে, ওখানে যাওয়া এখন সম্ভব না। তাছাড়া ক্রিস বলেছে সামনের মাসে মেদিনীপুর যাবে। আমিও ভাবছি ওর সাথে যাব। চেয়ারে হেলান দিয়ে বলে ঈশানী। ঋতু ঈশানীর এক হাত ধরে বলে, কতদিন থাকবি? ঈশানী কিছুটা ভেবে বলে, বেশি দিনই থাকা হবে মনে হয়। আদিত্যদার কথা কৃষ্ণাকে বলেছিস? ছোট্ট করে বলে ঋতু। ঈশানী হাই তুলে বলে, আমাকে নিজে থেকে বলতে হয়নি, কারণ কৃষ নিজেই জানে। ঈশানীর কথায় হাঁ করে তাকিয়ে থাকে ঋতু। এমন সময় ঈশানীর ফোনে আদিত্যর কল আসে। ঈশানী প্রথমে কলটা রিসিভ করতে চায়নি, কিন্তু ঋতুর কথায় কল রিসিভ করে। আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। কল রিসিভ করার পর এই কথাটা বলেই কলটা কেটে দেয় আদিত্য। ঈশানীর রাগ 360 ডিগ্রি বেড়ে যায়। আদিত্যকে কয়েকটা কড়া কথা শোনাবে ভেবেই কলেজ থেকে বেরিয়ে আসে ঈশানী। রাস্তার অপর পাশে আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় সে। তারপর আদিত্যর সামনে গিয়ে ঝাঁঝালো গলায় বলে, সমস্যা কি আপনার? বলেছি না আমি আপনার কাছে ফিরে যাব না, তাও কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? আদিত্য একবার আশেপাশে তাকিয়ে বলে, আস্তে কথা বলো, আমাকে কি গণতোলাই খাওয়াতে চাইছো নাকি? ঈশানী বিরক্ত হয়ে বলে, কি জন্য এসেছেন সেটা বলে চলে যান এখান থেকে। আদিত্য চোখ থেকে সানগ্লাসটা খুলে অবাক হয়ে বলে, এটা তোমার একার কলেজ নাকি যে আর কেউ আসতে পারবে না? আমি আমার কাজে এসেছি, আর রাস্তায় এভাবে যান বলে ডেকো না। আশেপাশের মানুষ কি ভাববে বলো তো? দুষ্টু মেয়ে। শেষের কথাটা বলে চোখ টিপে দেয় আদিত্য। ঈশানী কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে তারপর বলে, আমি আপনাকে কখন জান বললাম? যা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? ফিকার নট, আমি মনে রেখেছি। তোমার হবু বরের স্মৃতিশক্তি আবার অনেক ভালো।
বলে ভাব নিয়ে শার্টের কলারটা ঠিক করে আদিত্য। ঈশানী তেলে বেগুনে জ্বলে ওঠে। আজও পাবলিক তো আপনি, আপনাকে জেলের ভাত খাওয়ানো উচিত। দূর থেকে কেউ একজন ঈশানী আর আদিত্যর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। তারপর ঈশানীর দিকে এগিয়ে এসে শক্ত গলায় বলে, ইস্যু। পেছনে ফিরে তাকায় আদিত্য আর ঈশানী। পেছনে পূর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা শুকনো ঢোক গেলে ঈশানী ভাবতে পারেনি এক্সের সাথে বড় দাদার সামনে পড়তে হবে। কৃষ্ণেন্দুর থেকে পূর্ণকে একটু বেশি ভয় পায় ঈশানী, কারণ পূর্ণর রাগ সবসময় আকাশের ওপরে থাকে, যে কোনো মুহূর্তে নিচে টপকে পড়ে যাবে। পূর্ণ কলকাতায় এসেছিল 10টায়। বাড়িতে কৃষ্ণেন্দুকে পায়নি বলেই কৃষ্ণেন্দুর উদ্দেশ্যেই বেরিয়েছিল সে। রাস্তায় ঈশানীকে দেখে গাড়ি থামিয়ে ঈশানীর কাছে আসে। পূর্ণ আদিত্যর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে কড়া গলায় বলে, ক্লাস না করে এখানে কি করছিস? ঈশানী আমতা আমতা করে বলে, না আসলে আমি বাড়িতে যাবি, চল। বলেই এক পলক কড়া চোখে আদিত্যর দিকে তাকিয়ে ঈশানীর হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায় পূর্ণ। ঈশানীর তো ভয়ে প্রাণ যায় যায় অবস্থা, কারণ পূর্ণ আর কৃষ্ণেন্দু দুজনই আদিত্যর ওপর প্রচুর রেগে আছে। তার ওপর আবার আদিত্যর সাথেই দেখেছে পূর্ণ। ঈশানী মনে মনে ভগবানকে ডাকছে, কেন যে প্রেম করতে গেল, এমন লজ্জায় পড়তে হবে জানলে জীবনেও প্রেম করতো না। গাড়ি ড্রাইভ করছে পূর্ণ, পাশে ঈশানী চুপ করে বসে আছে। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। নীরবতা ভেঙে পূর্ণ বলে, আদিত্যর সাথে তোর কথা হয় না। ঈশানী ছোট্ট করে উত্তর দেয়, রিজাইন দিচ্ছিস না কেন? চট করে চোখ তুলে পূর্ণর দিকে তাকায় ঈশানী। দুজনেই তাহলে জানে যে আদিত্যর অফিসের বস। মাথা নিচু করে ঈশানী উত্তর দেয়, দিয়ে দেব। আদিত্যর সাথে যেন ভুলেও আর না দেখি। পূর্ণ স্বাভাবিকভাবে বললেও কথাটার মধ্যে যেন স্পষ্ট আদিত্যর প্রতি রাগ দেখতে পাচ্ছে ঈশানী। কিছু না বলে জানালার বাইরে তাকায় সে। বুঝতেই পারছে যে এই দু ভাই জীবনে আদিত্যকে মেনে নেবে না। চোয়াল শক্ত করে বসে আছে আদিত্য। বান্টি, রাজেশ আর অমিত একে অপরের মুখ চাওয়াচাই করছে। রাজেশ বলে, একটা ছেলে প্রচন্ড অধিকারবোধ নিয়েই একটা মেয়ের হাত ধরতে পারে। চোখ তুলে তাকিয়ে আদিত্য বলে, কি বলতে চাইছিস তুই? দেখ, ছেলেটাকে যখন ইস্যু তার হাত ধরতে দিয়েছে, তার মানে ছেলেটা ইস্যুর কাছের খুব, লাইক বয়ফ্রেন্ড, ফিয়ন্সে। এতটুকু বলে আদিত্যর দিকে তাকাতেই শুকনো ঢোক গিলে বলে, কিংবা দাদা বা ভাইও হতে পারে, তুই করে যেহেতু বললো তাই। আদিত্যর চোখ লাল হয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে কিন্তু পারছে না। কষ্ট হচ্ছে, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। ইস্যু কেন একটু বোঝে না ওকে, কেন এতটা কষ্ট দিচ্ছে। বান্টি আদিত্যর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, যা হওয়ার হয়েছে ভাই, ইস্যু মনে হয় না আর তোর কাছে ফিরবে, ভুলে যা সব। রেগে যায় আদিত্য। এক ঝটকা মেরে বান্টির হাতটা সরিয়ে দেয় সে। তারপর চেঁচিয়ে বলে, ভুলে যাব? এত সহজে বলে ফেললি ভুলে যাব? ভালোবাসি ইস্যুকে, ভুলে যাওয়ার কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। আই জাস্ট নিড হার। শেষের কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আদিত্য। বাচ্চাদের প্রিয় খেলনা নিয়ে নিলে যেমন তারা হাউমাউ করে কান্না করে, ঠিক তেমনই ভাবে কান্না করছে আদিত্য। দুই হাত দিয়ে মাথার চুল মুঠ করে ধরে নিচের দিকে তাকিয়ে কাঁদছে সে। বন্ধুর কান্না সহ্য করতে পারছে না কেউই। কিভাবে সান্ত্বনা দেবে বুঝতেও পারছে না তারা। রাজেশ আদিত্যর কাঁধে হাত রাখতেই আদিত্য কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভাই,
ইস্যুকে এনে দে প্লিজ, প্রমিস করছি আর কখনো কষ্ট দেব না, রেগে কথা বলবো না ওর সাথে, অনেক অনেক ভালোবাসবো ওকে। প্লিজ ইয়ার, তোরা আমার ইস্যুকে আমার কাছে এনে দে। ইস্যুকে ছাড়া আমি জীবন্ত লাশ হয়ে যাব। বান্টি, আমার খুব কষ্ট হচ্ছে। ইস্যুর উপেক্ষা ভিতর থেকে আমাকে কুরে কুরে খাচ্ছে, আমি আর নিতে পারছি না, খুব অসহায় লাগছে নিজেকে। মুখের কথা যেন হারিয়ে ফেলেছে সবাই, চেষ্টা করছে তাদের প্রাণের বন্ধুকে শান্ত করার। ডিপার্টমেন্টের হেড মনোজ চৌধুরীর সামনে বসে আছে কৃষ্ণেন্দু আর পূর্ণ। পাশে দাঁড়িয়ে আছে অর্ধবয়স্ক ইন্সপেক্টর কার্তিক। হাতে থাকা ফাইল তাদের সামনে রেখে বলে, মিস্টার সুমন্ত ঘোষ, এসআইবি কোম্পানির মালিক। কেসটা ওনার বৃদ্ধ মা করে, কারণ ওনার মতে তার ছেলেকে কেউ মার্ডার করেছে। আর ওনার থেকে জানতে পারি যে মিস্টার ঘোষ আর তার ওয়াইফের কিছুদিন যাবৎ পারিবারিকভাবে ঝামেলা হয়, কারণটা কেউ বলেনি। আমি মিসেস ঘোষের কাছ থেকে জানতে পারি মিস্টার ঘোষ অফিস থেকে ফেরে রাত 9টায়। তখন খুব ক্লান্ত ছিল আর স্বাভাবিকের চেয়ে নাকি অতিরিক্ত ঘেমেছিল। মিসেস ঘোষ আরও বলেন যে মারা যাওয়ার আগে শ্বাসকষ্ট হয় ওনার, আর বাড়িতে ফেরার 2 ঘন্টা পর মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্টে আসে হার্ট অ্যাটাকে মারা যান উনি। কিন্তু স্যার, আমি দেখেছি লাশটার ঘাড়ের বাঁ পাশের অল্প একটু জায়গা কেমন কেমন যেন কালচে লাল হয়েছিল। আমারও কেন জানি না মনে হচ্ছে যে যে মিস্টার ঘোষের মৃত্যুটা স্বাভাবিক নয়। বলি মিস্টার ঘোষের ঘাড়ের সেই কালচে দাগের কয়েকটা ছবি দেখায় তাদের। পিনপতন নীরবতা পালন করছে কৃষ্ণেন্দু আর পূর্ণ। তাদের দিকে তাকিয়ে আছে মনোজ চৌধুরী। এটা শুনে ঠিক নীরবতা নয়, মনে মনে ছক কষছে দুজন। পূর্ণ একটা লম্বা শ্বাস ফেলে বলে, কোন হসপিটালে ডেড বডি পোস্টমর্টেম করা হয়েছিল? কার্তিক তড়িঘড়ি করে হসপিটালের রিপোর্টের ফাইল বের করে পূর্ণর দিকে এগিয়ে দেয়। লোকটি কাজের ব্যাপারে খুব সাবধান আর সতর্ক বোঝাই যাচ্ছে। পূর্ণ ফাইলটা কিছুক্ষণ ঘেটে চেয়ারে হেলান দিয়ে বলে, টাকা দিয়ে সব করা যায় কার্তিক কাকু, জানেন তো। বিস্মিত হয়ে তাকায় ইন্সপেক্টর কার্তিক। এমন একটা মুহূর্তে এই কথাটা ঠিক বোধগম্য হচ্ছে না তার। মৃদু আওয়াজে হেসে ফেলে কৃষ্ণেন্দু। পূর্ণ বলে, টাকা ঢেলে ভুয়ো রিপোর্ট তৈরি করে আসল সত্য ঢাকার চেষ্টা করেছে খুনি। যারা ওনার পোস্টমর্টেম করেছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকুন। লাশটা অন্য একটা হসপিটালে নিয়ে গিয়ে আবার পোস্টমর্টেম করুন। রিপোর্টগুলো আমাদের ল্যাবে নিয়ে আসবেন। ওনার শরীরে বিষাক্ত জাতীয় কিছু পুশ করা হয়েছে। কৃষ্ণেন্দু এবার সোজা হয়ে বসে বলে, একটা ব্যাপার খুব রহস্য ঠেকছে। আপনার ভাষ্য মতে মিস্টার ঘোষ বাড়িতে যাওয়ার 2 ঘন্টা পর মারা যান। বাড়িতে যাওয়ার পর থেকেই ওনার শারীরিক সমস্যা দেখা দেয়, অথচ কেউ ডক্টরকে ডাকল না। কি মনে হয় আপনাদের মার্ডার করা হয়েছে আর সেটা ওনার পরিবারের লোকেরাই করেছে? ওনার পরিবারের সবার সাথে কথা বলতে চাই আমি, বিশেষ করে ওনার স্ত্রীর সাথে। ইন্সপেক্টর কার্তিক জানায়। আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যায় কৃষ্ণেন্দু আর পূর্ণ। রাত 10:22। রাস্তাঘাট যেন নিস্তব্ধতায় একাকার। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। জেগে আছে শুধু দারোয়ান কাকা। ঈশানীর বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আদিত্য, বান্টি, রাজেশ আর অমিত। অমিত আশেপাশে তাকিয়ে একবার পরখ করে বলে, ভাই, নিজেকে কেমন যেন চোর চোর লাগছে জানিস। রাজেশ বলে, আদি, তুই ইস্যুকে একবার কল করে বল বাইরে দেখা করে যেতে, তাহলেই তো সমস্যা শেষ। আমাদের চোরের মতো দাঁড়িয়ে থাকতে হয় না। কিঞ্চিত বিরক্ত নিয়ে আদিত্য বলে, তোদের কি মনে হয় ইস্যু আমার কল ধরবে? ধরতেও তো পারে, একবার ট্রাই করেই দেখ না। বান্টির কথায় ঈশানীকে কয়েকবার কল করে আদিত্য, কিন্তু ঈশানী কল রিসিভ করেনি। তারপর ঈশানীর নাম্বারে কয়েকটা মেসেজ পাঠায় আদিত্য। ভালো লাগছে না তার। কবে শেষ হবে এই দূরত্ব?
কবে ইস্যুকে আপন করে পাবে। অন্ধকারে ঢেকে গেছে চারপাশ। কয়েকটা কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোয় দেখা যাচ্ছে দুজন যুবকের অবয়ব। নীরবতা বজায় রেখে সামনে এগিয়ে যাচ্ছে তারা গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ ফোনের কর্কশ আওয়াজে ধ্যান ভাঙে কৃষ্ণেন্দুর। কৃষ্ণেন্দু পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মৃদু হাসে, যা দেখে পূর্ণ মনে মনে হেসে বড় বড় কয়েক কদম ফেলে সামনে এগিয়ে যায়। এখনো ঘুমাওনি তুমি? কৃষ্ণেন্দু শান্ত গলায় বললেও অপর পাশ থেকে কাট কাট গলা ভেসে আসে। কেন, আমার কি ঘুমিয়ে যাওয়ার কথা ছিল? হেসে ফেলে কৃষ্ণেন্দু, যা পাপুর কর্ণগোচর হয়। অভিমানের পাল্লা আরো ভারী হয়। কৃষ্ণেন্দু এতটাই ব্যস্ত থাকে যে একটা কলও করে না। বাবুকে চুপ করে থাকতে দেখে কৃষ্ণেন্দু বলে, আচ্ছা, আমার পাপু রানী রাতে খাবার খেয়েছে তো? পাপু উত্তর না দিয়ে অভিমানী গলায় বলে, আপনি খুব খারাপ। সেই দুপুরে একটু কথা বলেছেন, তারপর একটা কলও করেননি, দেখাও করেন না দুদিন ধরে। আমার বান্ধবীরা দিব্যি তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়, আর আপনি একটা কলও করেন না। আসলে আপনি আমাকে ভালোই বাসেন না। কথা বলবেন না একদম আমার সাথে। মৃদু আওয়াজে হাসে কৃষ্ণেন্দু। তার রাজ্যের রানী খুব অভিমান করেছে আজ। কত শত অভিমান নিয়ে বসে আছে এই বাচ্চা মেয়েটা। নিজের অজান্তেই যে মেয়েটা তাকে কতটা ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। নরম কণ্ঠে কৃষ্ণেন্দু বলে, ভালোবাসলেই বলতে হবে পাপ্পু। অনুভূতিগুলো যে আমি ঠিক প্রকাশ করতে পারি না। আমি যে বড্ড চাপা স্বভাবের, বুঝে নিতে পারবে না আমাকে? কৃষ্ণেন্দুর কথাগুলো চুপচাপ শ্রবণ করছে পাপু। কৃষ্ণেন্দুর স্বভাব এতদিনে সে বেশ বুঝতে পেরেছে। লোকটা কষ্ট পেলেও মুখ ফুটে টু শব্দটাও করবে না। বলতে গেলে একদম ইন্ট্রোভার্ট টাইপ লোক। কৃষ্ণেন্দু যে তাকে ভালোবাসে সেটা সে জানে। জানো পাপু, অভিমান করলে না তোমার গাল দুটো ফুলে থাকে, তখন ইচ্ছা করে তোমাকে ছুঁয়ে দিতে। ট্রাস্ট মি পাপু, তোমার পাশে থাকলে না টুক করে কামড়ে দিতাম তোমার এই লাল টুসটুসে গাল দুটো, গভীরভাবে ছুঁয়ে দিতাম তোমাকে। কৃষ্ণেন্দুর এমন লাগাম ছাড়া কথা শুনে পাপুর অভিমান পালিয়ে এক দফা লজ্জার রেশ হানা দিয়েছে। কি বলবে এই লোকটা এত গম্ভীর? আর কেউ না জানুক, পাপু খুব ভালো করে জানে যে লোকটার মধ্যে লজ্জার লটাও নেই। এই পাপু, তুমি নিশ্চয়ই এখন খুব লজ্জা পাচ্ছ। তোমার এই লজ্জা ভরা মুখটা দেখতে খুব ইচ্ছা করছে। উফ, কবে যে বিয়েটা হবে? কবে হবে বলো তোমাদের? আপনি খুব বাজে, অসভ্য একটা লোক। অসভ্যের মতন কিছু করলাম না আমি। হ্যাঁ, তবে একটা ব্যাপার, একবার বিয়েটা হতে দাও না, তারপর দেখাবো অসভ্যতা আমি কাকে বলে। এই বাপু রানী, প্রস্তুত হয়ে থেকো। বলেই হেসে ফেলে কৃষ্ণেন্দু। পাপু সাথে হেসেই ফেলল। যা, অভিমান ভেঙেছে মহারানীর। এভাবেই আরো কিছুক্ষণ কথা বলে তারপর কলটা কেটে দেয় কৃষ্ণেন্দু। এগিয়ে যায় পূর্ণর দিকে। প্রেম করা শেষ তাহলে? হাঁটতে হাঁটতে বলে পূর্ণ। কৃষ্ণেন্দু মৃদু হাসে শুধু। হঠাৎ সামনে চোখ যেতেই থেমে যায় সে। পূর্ণ দাঁড়িয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় কৃষ্ণেন্দুর দিকে। মাস্কটা পরে নে বলে নিজে মাস্ক পরে সামনে এগিয়ে যায় কৃষ্ণেন্দু। পূর্ণ মাস্ক পরে তার পিছু নেয়। কৃষ্ণেন্দু বাড়ির গেটের কাছে চারজন ছেলের সামনে পকেটে হাত গুজে দাঁড়ায়। পূর্ণ আদিত্যদের এখানে থেকে অবাক হয়ে একবার বাড়ির দিকে তাকিয়ে আবার তাদের দিকে তাকায়। কৃষ্ণেন্দু হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত 11:42। এরপর আদিত্যর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, এত রাতে এখানে কি করছেন আপনারা জানতে পারি? সামনে মাস্ক পরিহিত দুজন যুবককে দেখে আদিত্য কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট না দেখা গেলেও কেমন যেন চেনা চেনা লাগছে তার। তখন রাজেশ ফট করে বলে ফেলে,
আসলে বন্ধুর গার্লফ্রেন্ড রাগ করেছে তো, তাই আমরা এখানে রাগ ভাঙাতে এসেছি। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই ভাই। আদিত্যর থেকে চোখ সরিয়ে রাজেশের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় কৃষ্ণেন্দু। আদিত্য কটপট চোখে রাজেশের দিকে তাকিয়ে বলে, সবসময় বেশি কথা না বললে হয় না তোর? পূর্ণ বলে, মাঝরাতে নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের ছেলেরা কারোর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না। খারাপ উদ্দেশ্য আছে কিনা সেটা না হয় পুলিশ বুঝবে। না ভাই, আপনারা ভুল বুঝছেন, আমরা চলে যেতামই। মান্ডি কিছুটা অস্বস্তি নিয়েই বলে। কৃষ্ণেন্দু ঘাড় ঘুরিয়ে তিনতলায় ঈশানীর বারান্দার দিকে একবার তাকায়। ঈশানীর রুমের লাইট অন করা দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার। তারপর আবার সামনের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, নেক্সট টাইম যেন এদিকে আর না দেখি। স্বাভাবিক ভঙ্গিতেই শান্ত গলায় আদিত্য বলে, থ্রেড দিচ্ছেন? মৃদু আওয়াজে হেসে ফেলে কৃষ্ণেন্দু। পূর্ণ এক কদম এগিয়ে এসে বলে, ঠিক থ্রেড নয়, সাবধান করে দিচ্ছি। আসলে কি বলুন তো, এইবার অক্ষত থাকলেও পরের বার কিন্তু আর থাকবেন না। এবার পূর্ণকে চিনে ফেলে আদিত্য। দুপুরেই তো এই ছেলেটা ঈশানীর হাত ধরেছিল। বুকে হাত গুজে পূর্ণর দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আপনি খুব সাহসিকতা দেখিয়েছেন দুপুরে, আর এখন আমাকে এইসব বলার কারণ ভালো করেই বুঝতে পারছি। যত যাই হোক না কেন, ইস্যুকে আমি ছাড়বো না। শি ইজ মাইন। শেষের কথাগুলো দাঁতের দাঁত চেপে কড়া গলায় বলে আদিত্য। কৃষ্ণেন্দু আদিত্যর সামনে দাঁড়িয়ে আদিত্যর কাঁধে একটা হাত রেখে বলে, কখনোই সম্ভব না মিস্টার আদিত্য। ভালো চান তো নিজেই দূরে থাকুন। আপনাকে অনেক টলারেট করেছি, কিন্তু এবার আর না। সাবধানে থাকবেন। বলা তো যায় না কখন কি হয়। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, ইস্যুর থেকে দূরে থাকবেন। গট ইট? বলেই কৃষ্ণেন্দু আর পূর্ণ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ওদের যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য। অমিত এগিয়ে এসে বলে, এই দুজন ছেলে কি? দেখে তো মনে হচ্ছে ঈশানীর কাছের কেউ, না হলে তোর ব্যাপারে তো জানার কথা না। ভিলেন ভাই, ভিলেন। ইস্যু আর আদির প্রেম কাহিনীর ভিলেন এরা দুজন, পুরো বাংলা সিনেমার কাহিনী। হাই তুলতে তুলতে বলে রাজেশ। এক রাশ বিরক্ত নিয়ে বান্টি বলে, দূর দূর, এই দুই উটকো ঝামেলা আবার কোদ দিয়ে টপকে পড়লো, ভাল লাগে না। রাজেশ সিরিয়াস হয়ে বলে, এদের পরিচয় না জেনে কিছুই বোঝা যাবে না। অমিত বলে, ভাই এরা যে থ্রেড দিয়ে গেল, দেখে তো মনে হচ্ছে বেশ রাগী এই দুজন, আবার সত্যি সত্যি না মেরে দেয়। অমিতের মাথায় চাপড় দিয়ে রাজেশ বলে, চুপ কর শালা, পুরো কলেজ কাঁপিয়েছি আমরা, আর এখানে তুই এই দুজনকে টপকাতে পারবি না? এদের ভয়ে তুই হাঁটু কাঁপাচ্ছিস, লজ্জা নেই তোর? ব্যাস, তর্ক শুরু হয় দুজনের মধ্যে। কিন্তু আদিত্য চুপচাপ ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে। ভয় হচ্ছে তার, যদি কেউ তার ইস্যুকে তার থেকে কেড়ে নেয়, কিছুতেই সে ইস্যুকে ছাড়তে পারবে না। কেটে গেছে প্রায় সপ্তাহখানেক। আদিত্য আর ওর বন্ধুরা মিলে যতটুকু জানতে পেরেছে তা হলো ওই দুজন ছেলে ঈশানীর ভাই ও দাদা হয়। একজন নিজের ভাই কৃষ্ণেন্দু, আরেকজন কাজিন দাদা পূর্ণেন্দু। এর বেশি কিছু জানা সম্ভব হয়নি তাদের। কৃষ্ণতলায় বসে আছে সবাই। রাজেশ আদিত্যর উদ্দেশ্যে বলে, এই ইস্যুর যে ভাই আছে সেটা তো কখনো বলিসনি। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি শুধু জানতাম ইস্যুর একজন ভাই আছে, আর সে মেদিনীপুরে থাকে। এর বেশি ইস্যু কিছু বলেনি, আর আমারও জানা হয়নি। ঝাঁঝালো গলায় অমিত বলে, তুমি শালা আস্ত গান্ডু একটা, থাবড়িয়ে চাঁদের দেশে পাঠানো উচিত তোমায়। 2 বছর প্রেম করে এটাও জানতে পারিসনি যে ইস্যুর ফ্যামিলিতে কে কে আছে। ধিক্কার ভাই, ধিক্কার। শেষের কথাটা চোখ মুখ কুচকে বলে সে। বিরক্ত হয়ে মুখে চৌচ্চারণ করে তাকায় আদিত্য। হতাশার ভঙ্গিতে বান্টি বলে, ইস্যুর ভাই তো ওই দিন রাতে বলল
যে ইস্যুর থেকে দূরে থাকতে। আমার মনে হয় না ও তোকে সহজে মেনে নেবে। ওকে রাজি করাতে তোকে বহুত কাঠখড় পোড়াতে হবে ভাই। রাজেশ বলে, তুই বরং ইস্যুকে কনভিন্স করার ট্রাই করতে থাক, দেখ কি হয়। আদিত্য জিভ দিয়ে ঠোঁট ভিজে শীতল গলায় বলে, ইস্যুর সাথে গতকালই কথা বলেছিলাম। ইস্যু তার সিদ্ধান্তে অনড়। তার মা ও ভাই যাকে বলবে তাকেই নাকি বিয়ে করবে। ভালো লাগছে না আমার আর। বলেই মাথা নিচু করে দুই হাত দিয়ে চুল মুঠো করে ধরে। হঠাৎ অমিত দাঁড়িয়ে বলে, ভাই, ইস্যুর ভাইয়ের সাথে যদি আমরা কথা বলি তো, মানে ওকে যদি রাজি করানোর চেষ্টা করি, বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। অমিতের কথায় সম্মতি জানিয়ে রাজেশ বলে, অমিত ঠিকই বলেছে, এবার শুধু প্রেম নয়, ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি। আর কিন্তু প্রথমে ইস্যুর ভাইয়ের সাথে কথা বলবেটা কি? বান্টি বলে। হঠাৎ উজ্জ্বল দৃষ্টিতে অমিতের দিকে তাকায় সবাই। অমিত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে অস্থির হয়ে আপত্তি জানিয়ে বলে, কি কি হলো ভাই? আমি নেই এসবে, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি কিছু করতে পারবো না। কৃষ্ণেন্দুর সাথে গল্প করতে তার রুমে গিয়ে ঈশানী দেখে যে রুম ফাঁকা। ওয়াশরুম থেকে জলের আওয়াজ আসছে, তাই বিছানায় বসে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল ঈশানী। কৃষ্ণেন্দুর একটা কল আসায় ফোনটা হাতে নিয়ে দেখে যে পাপু রানী কলিং লেখা আছে। ঈশানী কিছুটা অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। কৃষ্ণেন্দু ওয়াশরুমে থাকায় ঈশানী কলটা রিসিভ করে ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে ভেসে আসে একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর। ঈশানী মুচকি হেসে বলে, কেমন আছো বোন? আমি তোমার একমাত্র ননদ হই, বুঝেছ? ভ্যাবা জায়গা খেয়ে যায় বাপু। ননদ হয় মানে? নিজেকে কৃষ্ণেন্দুর ওয়াইফ ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় সে। ছোট্ট করে উত্তর দেয়, ভালো আছি। আপনি কেমন আছেন দিদি? আমিও ভালো আছি। তুমি আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। ইউ নো হোয়াট, ননদ বৌদির সম্পর্ক সব থেকে বেস্ট। উল্লাসিত কণ্ঠে বলে ঈশানী। পাপু হেসে উত্তর দেয়, ও আচ্ছা। আচ্ছা বোন, আমার এই গম্ভীর প্রকৃতির ভাইটা। বাকিটা বলার আগেই কৃষ্ণেন্দু ফোনটা কেড়ে নেয়। ঈশানীর মাথায় হালকা চাপড় দিয়ে বলে, এই বেয়াদব, ফোন ধরেছিস কেন আমার? ঈশানী অস্থির হয়ে বলে, আহ কৃষ, ফোনটা দে, ওর সাথে কথা বলবো। কৃষ্ণেন্দু ঈশানীকে চোখ পাকিয়ে ফোনটা কানে রেখে, পরে কথা বলছি বলেই কল কেটে দেয়। এদের দুই ভাই বোনের কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে গেছে বাপু। ভাবতেই অবাক লাগছে যে তার ননদ তারই মতো মিশুকে। বিয়ের পর বেশ জমবে তাদের। ফোনটা টেবিলের উপর রেখে আয়নার সামনে দাঁড়ায় কৃষ্ণেন্দু, আর চোখে ঈশানীর দিকে তাকিয়ে চুল ঠিক করতে থাকে। ঈশানী ভাইয়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি কৃষ, মাকে বলবো? তীক্ষ্ণ চোখে তাকিয়ে কৃষ্ণেন্দু বলে, বেশি বুঝছিস না? হ্যাঁ হ্যাঁ, বেশি বুঝি। ওর নাম কি? বেশ ভাব নিয়ে বলে ঈশানী। কৃষ্ণেন্দু স্বাভাবিকভাবেই উত্তর দেয়, পাপিয়া। নামটা চেনা চেনা লাগছে খুব। আরে এটা তো কমন নাম, শুনতেই পারিস। ওর সাথে দেখা করাবি কৃষ? অনুনয়ের সুরে বলে ঈশানী। ভ্রু কুচকে কৃষ্ণেন্দু বলে, দেখা করে করবি কি? হ্যাঁ, তুই বিয়ে হয়ে গেছে নাকি? মেয়েকে হাসি হেসে ঈশানী বলে, হয়নি, তবে হবে তো। বল না কবে দেখা করাবি, বাড়িতে নিয়ে আয় একদিন। কৃষ্ণেন্দু মৃদু আওয়াজে হেসে বলে, সে দেখাবো একদিন, এখন বের হব। ঈশানীও তাড়াহুড়ো করে বলে, আমিও যাব, আমাকে লাইব্রেরি দিয়ে আসবি, চল। তৈরি হয়ে আয়।
বলে বেরিয়ে গেল। ঈশানী তৈরি ছিল, সেও বেরিয়ে গেল। ব্রেকিং নিউজ, কলকাতার অন্যতম বড় বিজনেসম্যান এসআইবি কোম্পানির মালিক মিস্টার সুমন্ত ঘোষ হার্ট অ্যাটাকে মারা যাননি। ওনার স্ত্রী মিসেস ঘোষ সম্পত্তির লোভে ওনার শরীরে বিষাক্ত পদার্থ পুশ করে মার্ডার করেন। এই কেসের তদন্ত করে রহস্যভেদ করেন মনোজ চৌধুরী। মিস্টার মনোজ চৌধুরী, এই কেসের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। রিপোর্টার ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা রিপোর্টারদের সামনে হাসি খুশি মুখে উত্তর দেন মনোজ চৌধুরী। ব্যাপারটা প্রথমে এমন ছিল যে মিস্টার সুমন্ত ঘোষ হার্ট অ্যাটাকে মারা যান, কিন্তু আমরা তদন্ত করে জানতে পারি যে ডেড বডির পোস্টমর্টমে ভুয়ো রিপোর্ট দেওয়া হয়, আর আসল কালফিট হলেন ওনার স্ত্রী মিসেস ঘোষ। আর এই তদন্তে আমাকে সাহায্য করেছিল ডিপার্টমেন্টের সদস্য KR পাল ও P রায়। সমস্ত ক্রেডিট অবশ্য তাদের। কেসে ইনভেস্টিগেশন করতে তারা দুজন আমাকে পরোক্ষভাবে সাহায্য করেছিল। স্যার, এই KR পাল ও P রায়ের আসল পরিচয় কি? তারা সবার সামনে আসে না কেন? তবে কি আমরা ধরে নেব তারা দুজন মানুষ রূপে দেবদূতের মতো আমাদের সাহায্য করতে এসেছে? আপনার অভিমত কি জানাবেন। রিপোর্টার তারা দুজন সিক্রেট এজেন্ট হিসাবে আমাদের সাথে কাজ করছে। সময় হলে তারা দুজন ক্যামেরার সামনে এসে নিজেদের পরিচয় দিয়ে আপনাদের সকল প্রশ্নের জবাব দেবে। সময় হোক, সব জানতে পারবেন। আশা করি আপনাদের সবার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। দুপুরে লাইব্রেরি থেকে ফিরে টিভির সামনে বসে নিউজ দেখছিল ঈশানী। আনন্দে আত্মহারাসে। এরা আর কেউ না, তারই দুই ভাই ভেবেই গর্বে মনটা ভরে যাচ্ছে তার। পাশে বসে সবজি কাটছেন মুনমুন দেবী। মুখের পপকর্নটা শেষ করে এক চুমুক জল খেয়ে মুনমুন দেবীর উদ্দেশ্যে বলে, মা, নিউজটা দেখেছো? মুনমুন দেবী দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখেছি স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। তবে যারা কেসটার ইনভেস্টিগেশন করছে তারা বুদ্ধিমান বটে, কি বলো? হ্যাঁ, এই দুজনের সম্পর্কে আমি আরও নিউজ দেখেছি, বেশ বুদ্ধিমান। ভগবান ওদের সুস্থ রাখুক বাবা, এই প্রার্থনা করি। যেহেতু উনি জানেন না যে কৃষ্ণেন্দুই এই সিক্রেট এজেন্ট, তাই এসব বলেছেন। মুনমুন দেবীর কথায় উল্লাসিত হয়ে ঈশানী বলে, আচ্ছা মা, ক্রিস যদি সিক্রেট এজেন্ট হয় তাহলে কেমন হবে বলো তো? আর চোখে তাকিয়ে বলে ঈশানী। বিব্রত হয়ে মুনমুন দেবী বলেন, কখনো না, এদের জীবন খুব রিস্ক। আমি আমার ছেলের কোনো ক্ষতি হোক সেটা কখনোই চাইব না। ক্রিসকে এইসব পুলিশের কাজের ধারে কাছেও আমি যেতে দেব না। কেন মা? পুলিশরা তো আমাদের প্রোটেক্ট করার জন্যই কাজ করে। এই দেখো, ওরা যদি এমন রিস্ক না নেয় তাহলে সত্যিটা আমরা কিভাবে জানবো বলো তো? মুনমুন দেবী নিজের কথায় অনড়, নিজ সিদ্ধান্তে অটুট থেকে বলেন, যারা রিস্ক নিয়ে কাজ করে তাদের জন্য প্রার্থনা করি, কিন্তু ক্রিসকে আমি এসবের সাথে জড়াতে দেব না। কিন্তু মা। কোনো কিন্তু নয়। বেশি কথা আমার আবার পছন্দ না, এটা তুই জানিস শিশু। শক্ত গলায় বলে সবজির প্লেট হাতে নিয়ে চলে যান মুনমুন দেবী। মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশানী। ঠোঁট কামড়ে মনে মনে আফসোস করে সে। যেখানে তার ভাই অলরেডি একজন সিক্রেট এজেন্ট, সেখানে তার মা এসবের ধারে কাছেও যেতে দেবে না। যেদিন সত্যিটা জানতে পারবেন সেদিন যে কি হবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে ঈশানী। অন্যদিকে ইউকেতে অবস্থিত এক যুবক নিউজটি দেখার পর কাঁচের টি টেবিলের উপর রাখা ফ্লাওয়ার ভাসটা সজোরে আছাড় মেরে ভেঙে ফেলে। রাগে তার শরীর মৃদু কাঁপছে, কপালের রগ ফুলে নীল হয়ে আছে, উজ্জ্বল শ্যামবর্ণ তার রং। কপালে পড়ে থাকা কালো সিল্কি চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে হুঙ্কার দিয়ে ডাক দেয় গার্ডদের। গার্ডরা ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ায়। যুবকটি রক্তচক্ষু নিয়ে শক্ত গলায় বলে,
কে আর পাল আর পি রায়ের সম্পর্কে সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। যত দ্রুত সম্ভব সব ডিটেলস চাই আমার। খুব শীঘ্রই কলকাতা ব্যাক করব আমি। হারি আপ। গার্ডরা সম্মতি জানিয়ে কাজের জন্য বেরিয়ে যায়। দেরি হলে তাদের কেউ আর আস্ত থাকবে না। গার্ডরা চলে গেলেও রাগ কমেনি যুবকটি। রাগে মাথার রক্ত টকবক করে ফুটছে। এত রাগ তার আগে কখনো হয়নি। প্যান্টের পকেটে 2 হাত গুজে থাই গ্লাসের সামনে দাঁড়ায় সায়ন। ফোনের রিংটোন বাজতে রিসিভ করে কানে দেয় সে। অপর পাশের ব্যক্তি কিছু বলতেই বলে, ডোন্ট ওয়ারি, যত দ্রুত সম্ভব আমি কলকাতা ব্যাক করব। যারা আমার মমকে জেলে দিয়েছে তাদের কাউকে আমি ছাড়ব না বলেই কলটা কেটে দেয় সে। তারপর মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসে। শেষ করে দেবে সবাইকে। ক্যাফেতে পাশাপাশি বসে আছে কৃষ্ণেন্দু আর পাপু। কৃষ্ণেন্দুর ঠিক সামনের সিটে পাপু। গালে হাত দিয়ে থেমে থেমে কোল্ড কফিতে চুমুক দিচ্ছে। প্রেমিক পুরুষটির সাথে ঘুরতে এসেও যদি দেখে সে কাজে ব্যস্ত হয়ে ফাইল ঘাঁটছে, তাহলে কার ভালো লাগে? পাপু 2 গালে হাত রেখেই বলে, আপনি বরং এক কাজ করুন, আপনার এই প্রফেশনকেই আপনি বিয়ে করে ফেলুন। মাঝখান থেকে আমি আর আপনাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হব না। হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে হাসে কৃষ্ণেন্দু। পাপুর দিকে তাকিয়ে দেখে গালে হাত রাখার কারণে ঠোঁটগুলো ফুলে আছে। একদম কিউটের ডিব্বা লাগছে। মুচকি হেসে চেয়ারে গা এলিয়ে বলে, এদের বিয়ে করে লাভ নেই। আদর তো আর করা যাবে না, রাতে কোলবালিশও বানানো যাবে না। বউ তো তোমার মতন হওয়া উচিত, যার এরকম নরম তুলতুলে 2 লাল লাল গাল থাকবে, আর আমি তাতে টুসটুস করে চুমু খেয়ে নেব। কেমন করে বলো তো? ঠিক এইভাবে। পাপু কফিটা জাস্ট চুমুক দিচ্ছিল। কৃষ্ণেন্দুর এমন লাগাম ছাড়া কথায় বিষম খেয়ে যায়। অস্ফুটিত গলায় বলে ওঠে, আপনি দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছেন। মুখে কিছুই আটকায় না, না একদম লাগাম ছাড়া লোক। আওয়াজ করে হেসে ফেলে কৃষ্ণেন্দু। মুখে হাসি রেখেই বলে, তোমার এই লজ্জা মিশ্রিত মুখখানা দেখার জন্য যদি আমাকে লাগাম ছাড়া হতে হয় না পাপু, আমি তা সাদরে গ্রহণ করব। পাপু ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে। লজ্জায় যেন নীল নীল গোলাপি হওয়ার উপক্রম। কৃষ্ণেন্দু টেবিলে 2 হাত রেখে বিস্ফারিত কণ্ঠে বলে ওঠে, আহা, সারাদিন বকবক করা মেয়েটা এমন সামান্য কথা লজ্জাবতী গাছের মতন লুকিয়ে যায়? ভাবা যায় এগুলো? পাপু চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, কি বললেন? আমি সারাদিন বকবক করি? কৃষ্ণেন্দু টনক নড়ল বোধহয়। এই কথাটা বলা উচিত হয়নি। বাঘিনী এবার খেপে যাবে। ঠোঁট টেনে হাসার চেষ্টা করে বলে, না 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 না, একদম না। তুমি সারাদিন একদম বকবক করো না। বকবক করি তো আমি, এই কিরম বলো তো, পায়রাদের মতন বকম 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 বকম। আমি বেশি কথা বলি তাই না? আমার বকবকগুলো আপনার বকবক লাগে। ওকে ফাইন, এখন থেকে আপনার সাথে আমার কোনো কথা নেই। সাময়িক ব্রেকআপ। বলি ব্যাগ হাতে নিয়ে গট গট করে বেরিয়ে যায় পাপু। কৃষ্ণেন্দু অসহায় হয়ে বিল পে করে ফাইল হাতে পাপুর পেছন পেছন যাচ্ছে। মুখ কালো করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পাপু। তার পাশেই কৃষ্ণেন্দু। এক হাতে মাথার পেছনের চুলগুলোকে খানিকক্ষণ চুলকে বলে, পাপুরানি, রাগ করছো কেন? কথা বলো আমার সাথে। তুমি কথা না বলেন আমার একদম ভালো লাগে না। পাপু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আজ সে কথা বলবেই না বলেই পণ করেছে। কৃষ্ণেন্দু রাস্তার অপর পাশে হাওয়াই মিঠাই দেখে সেখানে গিয়ে 5টা হাওয়াই মিঠাই নিয়ে আসে। তারপর সবগুলো পাপুর দিকে এগিয়ে দিয়ে বলে, হাওয়াই মিঠাইয়ের মতন ভ্যানিশ হয়ে যাক আমার পাপুরানির রাগ। এই, তুমি না আমার না হওয়া বাবুর মা, রাগ করো না প্লিজ। কৃষ্ণেন্দুর এমন বাচ্চামিতে ফিক করে হেসে ফেলে পাপু। সত্যি
হাওয়াই মিঠাইয়ের মতোই ভ্যানিশ হয়ে গেছে তার সব রাগ। কেবিনে এক প্রকার বিরক্তি নিয়েই বসে ফাইল ঘাটছে ঈশানী। ঠিক বসে আছে না, জোরপূর্বক বসিয়ে রাখা হয়েছে। সামনের চেয়ারে বসে টেবিলে ভর দিয়ে দুই গালে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে আদিত্য। এই জীবনে এমন অস্বস্তিতে কখনোই পড়েনি ঈশানী। সকালে অফিসে এসেই কিছু ফাইল চেক করে আদিত্যর কেবিনে দিতে এসেছিল সে। ব্যাস, নিজে না এসে যদি আহানকে পাঠাতো তাহলে খুব ভালো হতো। শুধু শুধু নিজে যেচে কেন যে বিপদে পড়তে গেল। বেলা 12:30 বাজে। ভেতরে রাগ দমিয়ে রেখে শান্ত গলায় ঈশানী বলল, আদি, এই নিয়ে 6 থেকে 7 বার ফাইলটা চেক করেছি, সব অ্যামাউন্ট ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই। আপনি আরেকবার চেক করে দেখুন। গালে হাত রেখেই ছোট্ট করে উত্তর দিল আদিত্য। মানে কি? ফাইলে কোনো ভুল নেই? বাহানা দিয়ে আপনি ইচ্ছে করে আমাকে এখানে বসিয়ে রেখেছেন, তাই না? রেগে ঝাঁঝালো গলায় বলল ঈশানী। ঈশানীর কথা যেন আদিত্যর কানেই যায়নি। আগের মতোই বসে ঈশানীর দিকে তাকিয়ে আছে। সমস্যা কি আপনার? এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? জীবনেও কি মেয়ে দেখেননি? এক রাশ বিরক্তি নিয়ে বলল ঈশানী। আদিত্য আগের মতোই ভাবলেশহীনভাবে নিঃশাক্ত গলায় বলল, মেয়ে তো অনেকই দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দর অপসরী কাউকে দেখিনি। তোমাকে আজীবন দেখলেও মন ভরবে না। তোমার এই চোখের চাহনি বারবার আমাকে ঘায়েল করে। আদিত্যর কথা শুনে ঈশানীর শরীরে শীতল বাতাস শিরা উপশিরায় বয়ে গেল। আদিত্যর এই নেশাক্ত চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য তার নেই। চোখ নামিয়ে নেয় ঈশানী। নীরবতায় কেটে যায় কিছুক্ষণ সময়। ইস্যু। চোখ তুলে আদিত্যর দিকে তাকায় ঈশানী। আদিত্য তখন আহ্লাদী কণ্ঠে বলে, তুমি এত কিউট কেন? লাইক রেড স্ট্রবেরি, একদম দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করে। রসগোল্লার মতো চোখ করে তাকায় ঈশানী। খানিকটা অপ্রস্তুতি হয়ে যায় সে। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে, অসভ্য। আর আপনি হলেন অসভ্যের হবু বউ, তাই না? বলেই জোরে জোরে হাসতে থাকে আদিত্য। হাসলে তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ে, যা ঈশানীর খুব পছন্দের। সেই টোল পড়া হাসির দিকে তাকিয়ে আনমনেই মুচকি হাসি সে। লাইব্রেরিতে কাঁচুমাচু হয়ে বসে আছে রাজেশ আর অমিত। তাদের ঠিক সামনেই বসে আছে কৃষ্ণেন্দু। বইয়ের পাতায় মুখ ডুবিয়ে থাকলেও আর চোখে তাদের পরখ করছে। রাজেশ আর অমিত কিভাবে কথা শুরু করবে তা বুঝতে পারছে না। গলা ঝেড়ে কৃষ্ণেন্দু বলে, কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। রাজেশ ঠোঁটে হাসি টেনে এক আঙুলে থুতনি চুলকে বলে, আসলে ভাই আমরা কিছু বলতে এসেছিলাম, আমাদের তো চেনেনি, মানে হচ্ছে। রাজেশের কথা শেষ হওয়ার আগেই কৃষ্ণেন্দু বলে, বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছেন? রাজেশ কিছুটা অপ্রস্তুতি হয়ে যায়। পরক্ষণেই নিজেকে আবার সামলে নিয়ে বলে, আসলে ব্যাপারটা তেমন না, আবার তেমনই। কিভাবে যে বোঝাই বুঝতে পারছি না। আচ্ছা সরাসরি বলে ফেলি, রাগ করবেন না তো ভাই? আদি ঈশানীকে খুবই ভালোবাসে, তাই আমরা চাই যে ওরা এক হয়ে যাক, আর সেটা ফ্যামিলি থেকে পারমিশন নিয়েই। অমিত সম্মতি দিয়ে বলে, হ্যাঁ ভাই, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তো আমরা বাধা দেওয়ার কে বলুন? ওরা হ্যাপি থাক, এটাই তো চাই, তাই না? কৃষ্ণেন্দু চেয়ারে গা এলানো অবস্থায় থুতনিতে হাত রেখে স্বাভাবিকভাবে বলে, আমি যতটুকু জানি ইস্যু আদিত্যকে ভালোবাসে না। রাজেশ বলে, ইস্যু ভালোবাসে, সেটা খুব ভালো করেই জানি আমরা। আপনি রাজি থাকলেই সে সম্পর্কে এগোবে। ভাই প্লিজ আপনি রাজি হয়ে যান, আপনি যা বলবেন আমরা তাই করব, না করবেন না প্লিজ। কৃষ্ণেন্দুর এবার খুব হাসি পাচ্ছে।
বয়সে বড় দাদাদের সামনে নিজেকে এভাবে দেখে হাসিতে তার লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু সেটা মনের মধ্যে দমিয়ে রেখে বাইরে গম্ভীর গলায় বলে, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যাই হোক, ভেবে দেখব। আমি ইস্যুর মুখে হাসি দেখতে চাই। কেউ ইস্যুকে কষ্ট দিলে তাকে প্রাণে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববো না আমি। এই কথাটা মনে রাখবেন, কারণ আমি মানুষ একটা, আর আমার কথাও তাই একটা। বলেই বেরিয়ে যায় সে। রাজেশ আর অমিত একে অপরের মুখ চাওয়াচাই করছে। অমিত অসহায় মুখ করে বলে, ভাই তো নয়, যেন বাংলা মুভির ভিলেন। সত্যি আদির কপাল পোড়া। এসডি কোম্পানি বড় একটা প্রজেক্ট পেয়েছে, যার জন্য কোম্পানির স্টাফ ও এমপ্লয়ীদের নিয়ে ছোটখাটো একটা বারবিকিউ পার্টি হবে। পার্টিটা সাধারণত অফিসেই সন্ধ্যার পর হবে। অফিসের ছাদেই সব কিছুর আয়োজন করা হয়েছে। নর্মাল কোল্ড ড্রিঙ্কস, চকলেট, চিপস ছাদের একপাশে লম্বা একটা টেবিলে সাজানো হয়েছে। ছেলে এমপ্লয়িরা বারবিকিউ বানাতে ব্যস্ত, মেয়েরা পাশাপাশি বসে আড্ডা দিচ্ছে আর ওদের সাহায্য করছে। ঈশানীর এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু আদিত্যর জোড়াজড়িতে তাকে আসতে হয়েছে। এখন একপাশে দাঁড়িয়ে মেয়েদের সাথে গল্প করছে সে। খাওয়া দাওয়া শেষ করে গোল হয়ে বসে আছে সবাই, ছেলেরা এক পাশে আর মেয়েরা সবাই আর এক পাশে। আদিত্য আর ঈশানী একে অপরের সামনে বসে আছে। হাসি আড্ডার মাঝে সবাই আদিত্যকে জোর করে একটা গান গাওয়ার জন্য। একজন এমপ্লয়ি তো আবার গিটারও এনে রেখেছে। সবার অনুরোধেই বাধ্য হয়ে হাতে গিটারটা নিয়ে তাতে সুর তোলে আদিত্য। চারিদিকে নীরবতা বিরাজ করছে তার গান মনোযোগ দিয়ে শোনার জন্য। ঈশানীর দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করে আদিত্য। তোর চোখের ওই কালো কাজল হয়ে যাব, তোর মিষ্টি গালে আমার ছোঁয়া রেখে যাব, তোর চোখের ওই কালো কাজল হয়ে যাব, তোর মিষ্টি গালে আমার ছোঁয়া রেখে যাব। হাত যদি ধরতে দিস ছাড়বো না কোনো দিন, তোর হাত যদি ধরতে দিস ছাড়বো না কোনো দিন। তোর স্বপ্নগুলো আমার মনেতে রোজ সাজাবো, তোর চোখের ওই কালো কাজল হয়ে যাব, তোর মিষ্টি গালে আমার ছোঁয়া রেখে যাব। পুরোটা সময় আদিত্য ঈশানীর দিকেই তাকিয়েছিল। ঈশানীর মনে হচ্ছিল এই গানটা যেন ওর জন্যই গাওয়া, প্রত্যেকটা লাইন যেন ওকে নিয়েই লেখা। ছাদের কার্নিশে ঘেঁষে দাঁড়িয়ে আছে আদিত্য আর ঈশানী। তারা দুজন বাদে সবাই চলে গেছে পার্টি শেষে। দীর্ঘ নীরবতা পালন করে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে ইস্যু। ঈশানী ঘাড় ঘুরিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস। আকাশের দিকে তাকিয়ে আনমনে আদিত্য বলে, রাতের আকাশে এই হাজার তারার ভিড়ে যেমন চাঁদটা বেশি আকর্ষণীয়, তেমনি আমার পৃথিবীর বসন্তে কৃষ্ণচূড়া ফুলের সেই রক্তিম মোহনীয় আভা তুমিতে আমি আসক্ত। ঈশানী অপলক তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষটির দিকে। বুকের বাঁ পাশের ভারী জায়গাটা হালকা করতে প্রেমিক পুরুষটির উষ্ণ আলিঙ্গন দরকার। আদিত্য ঈশানীর পাশে দাঁড়িয়ে ডান গালে এক হাত রেখে শীতল কণ্ঠে বলে, ভালোবাসো। ঈশানীর চোখ
ছলছল করছে, এই বুঝি কান্নায় ভেঙে পড়বে। ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করেও সে ব্যর্থ। গাল দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে তার। আদিত্য মৃদু হেসে ঈশানীর চোখের জল মুছে দিয়ে বলে, এই পাগলি, কাঁদছো কেন? থাক, ভালোবাসি বলতে হবে না, শুধু আমার পাশে থাকলেই চলবে। কেঁদো না প্লিজ, তোমার চোখের জল যে আমার সহ্য হয় না। তৎক্ষণাৎ আদিত্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে ঈশানী। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে দু হাতে আগলে নেয় তাকে। ঈশানী তাকে যে খুব ভালোবাসে সেটা সে জানে, কিন্তু কেন স্বীকার করছে না সেটাই আদিত্য বুঝতে পারছে না। হয়তো তারই দেওয়া কষ্টের কারণে। আলতো করে ঈশানীর মাথায় চুমু দিয়ে হাত বোলাতে থাকে সে। রাতে ঈশানীকে বাড়িতে পৌঁছে দেয় আদিত্য। ইস্যু গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতেই আদিত্য ডাকে পেছনে ফিরে দাঁড়ায় সে। পেছনে ফিরেই আদিত্যর দিকে প্রশ্ন ছুড়ে ঈশানী বলে, কিছু বলবেন? আদিত্য পকেটে হাত গুজে বলে, না। কথার পিঠে ঈশানী আবার প্রশ্ন করে, তো ডাকলেন যে? মৃদু হেসে আদিত্য বলে, এমনি ডেকেছি, তোমাকে একবার দেখব বলে। ঈশানী ভ্রু উঁচিয়ে আদিত্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। গেটের ভেতরে ঢোকার সময় আদিত্য আবার ডাক দেয়, এসো। ও ইস্যু। পেছনে ফিরে ঈশানী বলে, আবার কি? আদিত্য গাড়িতে হেলান দিয়ে হেসে বলে, গুড নাইট। প্রতি উত্তরে মুচকি হেসে ঈশানী বলে, ইউ টু। বলেই বাড়ির ভেতরে চলে যায় সে। তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য। এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? কবে ভালোবাসার মানুষটাকে একান্তে নিজের বাহু ডোরে পাবো? এই অশান্ত মন যে কিছুতেই অপেক্ষা করতে পারছে না, কাছে চাইছে তাকে, খুব করে কাছে চাইছে। হারিয়ে যেতে চাইছে সাদা মেঘের ফাঁকে উঁকি দেওয়া এক চিলতে মিষ্টি রোদের মাঝে। ক্যাফেতে বসে আছে কৃষ্ণেন্দু। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সামনে থাকা আদিত্য, রাজেশ, অমিত আর বান্টির দিকে। পূর্ণ মুখে এক হাত রেখে ঠোঁট টিপে হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই কয়দিন আদিত্য আচ্ছে মতো জ্বালিয়ে মারছে কৃষ্ণেন্দুকে, এমনভাবে আবদার করছে যেন কোনো পুতুল পছন্দ হয়েছে, আর সেটা তার লাগবেই। অমিত মেকি হাসি হেসে বলে, কি খাবেন বলুন, আজকে আমার তরফ থেকে ট্রিট। পূর্ণ চোখে মুখে হাসি রেখে বলে, আমার আপাতত খিদে নেই। ক্রিস, তোর কি চাই? না মানে তুই তো আবার। পূর্ণর কথার পিঠে কৃষ্ণেন্দু বলে, বেশি না বলেই কি নয়। আড্ডা মস্তিতে মেতে আছে ক্যাফের বাকি সদস্যরা। কথার এক পর্যায়ে আদিত্য কৃষ্ণেন্দুর উদ্দেশ্যে বলে, দেখো কৃষ্ণেন্দু, যা করতে চাইছি সব পারিবারিকভাবেই করতে চাইছি। তুমি রাজি থাকলে আমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসব, আর আমি তো মেনে না নেওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কৃষ্ণেন্দু বলে, মানা না মানার কোনো প্রশ্নই আসছে না এখানে। এই বিষয়ে আর না এগোনোই ভালো। হুট করে অমিত বলে, কেন এগোবে না? তারা দুজনেই যখন একে অপরকে ভালোবাসে, তাহলে আপনি না করার কে? বাঁকা হাসে কৃষ্ণেন্দু। কফিতে শেষ চুমুক দিয়ে বলে, ইস্যুকে একবারও বলেছে ও ভালোবাসে? আদিত্য অসহায় মুখ করে বলে, না মানে বলেনি, বাট শি লাভস মি,
একটু একটু বোঝার চেষ্টা করো। মূল্যবান জিনিস খুব সহজে পেয়ে গেলে সেটার মূল্য কমে যায় মিস্টার দেবরায়। আপনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু যথার্থ মর্যাদা দিতে পারেননি। এখন না হয় একটু কষ্ট করুন, কারণ কথায় আছে কষ্টের ফল মিষ্টি হয়। বুঝলেন মিস্টার দেবরায়? ইউকে থেকে কলকাতায় ব্যাক করে ওখানে নিজস্ব একটা বড় অ্যাপার্টমেন্টে ওঠে সায়ন। দেশে ফিরেই বিশ্বস্ত সেক্রেটারির কাছ থেকে কৃষ্ণেন্দু আর পূর্ণর সম্পূর্ণ বায়োডাটা জানতে চায় সে। ছবি সহ কিছু কাগজপত্র সায়নের সামনে রাখে। কৃষ্ণেন্দুর ছবি দেখিয়ে সেক্রেটারি নিলয় বলে, স্যার, ইনি হচ্ছেন KR পাল ওরফে কৃষ্ণেন্দু পাল। সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে। প্রফেশনাল লাইফে তাকে KR পাল বলেই সবাই চেনে। বাড়ি ও মামা বাড়ি মেদিনীপুর। বর্তমানে মা ও দিদিকে নিয়ে কলকাতায় থাকে। তারপর পূর্ণর ছবি এগিয়ে দিয়ে বলে, আর ইনি হচ্ছেন P রায় ওরফে পূর্ণেন্দু রায়। ওনার বাড়িও মেদিনীপুর। সম্পর্কে কৃষ্ণেন্দুর পিস্তত দাদা, বাবা মার একমাত্র সন্তান। দুজনের মধ্যে কেসের ইনভেস্টিগেশন করছে কে? থুতনিতে হাত রেখে শান্ত স্বরে বলে সায়ন। নিলয় উত্তর দেয়, কৃষ্ণেন্দু পাল। কেসটা মনোজ চৌধুরীর আন্ডারে পড়লেও কৃষ্ণেন্দুই সবটা সমাধান করে। ও নিজেই কোর্টে প্রমাণ পেশ করবে। মমকে আদালতে তোলা হবে কবে? সামনের সপ্তাহে বুধবার। KR পালের সাথে কথা বলতে চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। চোখ মুখ শক্ত করে বলে সায়ন। নিলয় ঠিক আছে বলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রাগে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করছে সায়নের। দুই হাতে মুখ ঢেকে জোরে জোরে কয়েকটা শ্বাস নেয় সে। চুলগুলো মুঠো করে ধরে মাথা নিচু করে বিড়বিড় করে বলে, মম, তোমার কিচ্ছু হবে না। আই এম হিয়ার। আমার মমকে ঠিক জেল থেকে বার করে আনবো। পৃথিবীর সব থেকে কাছের মানুষ তুমি। তোমার কিছু হতে দেব না আমি। শেষ করে ফেলবো সব কিছু। এই কয়দিন ধরে কৃষ্ণেন্দুর পেছনে আদিত্য সহ তার বন্ধুরা আঠার মতো লেগে আছে, বিকজ ফর কৃষ্ণেন্দুকে কনভিন্স করার জন্য। অবশ্য তাদের এইভাবে ঘুরিয়ে কৃষ্ণেন্দু বেশ মজা নিচ্ছে। নেবে নাই বা কেন, একমাত্র দিদির প্রেমিক বলে কথা। একটু নাকানি চোবানি না খাওয়ালেই নয়, ভাবলেই হাসি পাচ্ছে তার। এই, আপনি হাসছেন কেন? লাইব্রেরিতে কৃষ্ণেন্দুর পাশে বসে থাকা পাপু ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কৃষ্ণেন্দু নড়ে চড়ে বসে বলে, এমনি। পাপু কোঁচকানো ভ্রু আরো গাঢ় করে বলে, এমনি কেউ হাসে? আমি হাসি? হেসে উত্তর দেয় কৃষ্ণেন্দু। কাল কখন ঘুমিয়েছিলেন? এই রাত 3টে হবে। ঘুম আসেনি তাই। ঘুম আসেনি কেন? পাপু বলে। ছোট্ট করে কৃষ্ণেন্দু বলে, এমনি। পাপু বিস্মিত হয়ে বলে, চাপ বাবা, আপনি তো দেখছি কলকাতার নায়ক দেবের লাইট ভার্সন হয়ে গেছেন। ভ্রু বাঁকা করে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, মানে? পাপু ঠোঁট টেনে হেসে বলে, দেব ফেসবুকে ছবি দিলেই তার ক্যাপশন দেয় এমনি। আপনিও এখন এমনি এমনি করছেন। আমার বর কিনা দেবের লাইট ভার্সন, ভাবা যায়? পাপুর মুখে বর শুনে ঘাড় কাত করে গভীর চোখে বাঁকা হেসে বলে, বাবা, বর? ভ্যাবা চাকা খেয়ে যায় পাপু। এই ছেলে যে পরিমাণের অসভ্য, মুখ একবার খুললে আর থামে না। এমন সময় একটা মেয়ে এসে কৃষ্ণেন্দুর পাশে মুচকি হাসি দিয়ে বলে, হাই, আমি রুমি। তুমি? পাপু চোখ বড় বড় করে তাকায় মেয়েটির দিকে। কৃষ্ণেন্দু প্রতি উত্তরে বলে, হাই, আমি কৃষ্ণেন্দু। এবার চোখ ছোট ছোট করে পাপু কৃষ্ণেন্দুর দিকে তাকায়, কিন্তু তার এই চাহনি কৃষ্ণেন্দু দেখেনি। মেয়েটি কৃষ্ণেন্দুর হাতে থাকা বইটি নিয়ে বলে, দেখি কি পড়ছো? কৃষ্ণেন্দু বিরক্ত হয়,
কিন্তু তা মুখে প্রকাশ করে না। পাপু তো রাগে কিরমিরি করছে। কই, সে তো কতদিন ঘুরছে কৃষ্ণেন্দুর নামটা জানার জন্য। কৃষ্ণেন্দু তো তাকে নাম বলেনি, আর এই মেয়েটা জিজ্ঞেস করতে না করতেই গড় গড় করে নাম বলে দিল। অনেকক্ষণ থেকেই মেয়েটা নিজে থেকেই বক বক করে চলছে। কৃষ্ণেন্দু ভ্রু উঁচিয়ে বিরক্ত প্রকাশ করছে। পাপুর এদিকে রাগে গা পিত্তি চলে যাচ্ছে। এ কৃষ, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। ধপ করে উঠে দাঁড়ায় পাপু। দাঁতের দাঁত চেপে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যায়। পাপু চলে যাওয়ায় এবার কৃষ্ণেন্দুও উঠে দাঁড়ায়। মেয়েটি বলে, কোথায় যাচ্ছ? কৃষ্ণেন্দু গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলে, আমার বইয়ের পিছনে যাচ্ছি। বলেই লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। পুরো কলেজ খুঁজেও পাপুকে পায়নি। জিভ দিয়ে ঠোঁট ভিজে ভাবে, কপাল, আজকে আমি শেষ, ভগবান বাঁচি নাও। বুকে হাত গুজে ফুটপাত ধরে হাঁটছে পাপু। তার পাশে হাঁটছে কৃষ্ণেন্দু। সেই কখন থেকে পাপুর সাথে কথা বলবার চেষ্টা করছে, কিন্তু পাপু কিছুতেই কথা বলছে না। লাইব্রেরিতে ঘটা ঘটনার পর 3 দিন পেরিয়ে গেছে, কিন্তু পাপুর রাগ এখনো ভাঙেনি। কৃষ্ণেন্দুকে পেছন পেছন আসতে দেখে পাপু ঝাঁঝালো গলায় বলে, সমস্যা কি আপনার? পিছন পিছন আসতে বারণ করেছে তো আপনাকে। কৃষ্ণেন্দু অপরাধীর ন্যায় বলে, এই এখনো রেগে আছো কেন? আর হবে না বললাম তো। পাপু মৃদু চেঁচিয়ে বলে, কেন হবে না কেন? যান না, গিয়ে আরো কথা বলুন, একেবারে বিয়ে করে বাচ্চার মা বানিয়ে ফেলুন। পাপুর কথায় বিষম খায় কৃষ্ণেন্দু। হালকা কেশে চারিপাশে তাকিয়ে বলে, আমার বাবুর মা তো তুমি হবে, অন্যদের কেন বানাবো বলো তো? চোখ মুখ কুঁচকে পাপু বলে, কে হবে আপনার বাচ্চার মা? বিয়ে করলে তবে তো আপনার বাচ্চার মা হব। আর রাগ করে থেকো না প্লিজ। অসহায় হয়ে বলে কৃষ্ণেন্দু। পাপু হাঁটতে হাঁটতে ব্যঙ্গ করে বলে, কি টান ওই শাকচুন্নিটার জন্য। আমি কতদিন ঘুরেছি আপনার পিছনে, আমাকে পাত্তা দেওয়া তো দূরের কথা, নামটাও বলেননি, একটু সুন্দর করে কথাও বলেননি আমার সাথে। আর ওই মেয়ে আসতে না আসতে কি সুন্দর তাকিয়ে নাম বলে দিলেন, আবার পাশাপাশি বসে অনেকক্ষণ কথাও বলেছেন। এই, আপনি আবার পিছনে আসছেন কেন? ওয়েট, আপনি কি ওই শাকচুন্নিকে নাম্বার দিয়েছেন? আই সোয়ার মিস্টার ভাল্লুক মশাই, আমি আপনার গর্দান নেব। শেষের কথাগুলো কোমরে হাত রেখে রাগী গলায় বলল পাপু। কৃষ্ণেন্দু ঠাট্টা করে বলে, নাম্বার চেয়েছে তো, না দিয়ে কিভাবে বলো তো? স্তব্ধ হয়ে যায় পাপু। ঠোঁট ভেঙে আসে তার, চোখ ছলছল করছে, নাক লাল হয়ে গেছে। পাপুকে দেখে কৃষ্ণেন্দু হতভম্ব হয়ে যায়। ভাবতেও পারেনি তার কথাটা এতটা সিরিয়াস ভাবে নেবে। কৃষ্ণেন্দু এগিয়ে এসে ব্যস্ত হয়ে বলে, এই পাপুরানি, কাঁদছো কেন? আরে 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 আমি তো মজা করছিলাম। এই কেঁদো না প্লিজ। এই লক্ষ্যেটি, কেঁদো না। নাক টেনে পাপু বলে, আপনি খুব খারাপ, আমাকে একটুও ভালোবাসেন না, দূরে যান আমার থেকে। কৃষ্ণেন্দু 2 হাত দিয়ে পাপুর চোখ মুছে বলে, খুব ভালোবাসি আমার পাপুরানিকে। কৃষ্ণেন্দু শুধু তোমার পাপুরানি, সে তার পাপুরানিকে ছেড়ে কোথায় যাবে বলো তো? কান্না থামিয়ে পাপু কৃষ্ণেন্দুর দিকে তাকায়। চোখ লাল হয়ে আছে তার। কৃষ্ণেন্দু হাতের আঙুল দিয়ে সযত্নে চোখের জল মুছে মৃদু হেসে বলে, আমার এই ছোট্ট পাপুরানি যে আমাকে এত এত ভালোবাসে সেটা তো জানতাম না। ভাবছি খুব তাড়াতাড়ি তাকে আমার ঘরে তুলতে হবে। পাপু ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসি দেয়। কৃষ্ণেন্দু দুষ্টু হেসে বলে, উফ পাপু, আমাকে কি দেখালে বলো তো? তোমার কান্না মিশ্রিত গাল, নাক লাল হয়ে যাওয়া মুখটা প্রচন্ড কিউট। আই এম জাস্ট কন্ট্রোললেস।
এখন তো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করেই ফেলতে হবে। পাপু চোখ ছানা বড়া হয়ে যায়, কড়া গলায় বলে, অসভ্য। ছোট একটা চায়ের দোকানে বসে আছে আদিত্য, বান্টি, রাজেশ আর অমিত। সবাই বিস্মিত হয়ে আছে। ভাই রে ভাই, কৃষ্ণেন্দু একটা চিজ বলতে হবে। রাজেশ বলল। বান্টি হেসে বলল, কৃষ্ণেন্দুর কাছ থেকে আমাদের শেখা উচিত। শালা গাছের আগাও নেবে আবার তলারও কুড়াবে। অমিত বান্টির মাথায় চাপড় মেরে বলল, এই গান্ডু, ছোট বোনের হাজবেন্ডকে শালা বলে কেউ? গর্ধ বান্টু একটা। রাজেশ সিরিয়াস হয়ে বলল, আদি, তোর কি মনে হয়, মানে পাপুর ব্যাপারটা কি মেনে নিবি? শান্ত কণ্ঠে আদিত্য বলে, বাপু কষ্ট পাক সেটা আমি চাই না। বান্টি বলে, কৃষ্ণেন্দু কিন্তু ছেলে হিসেবে ভালো, ওর ক্যারেক্টার, পার্সোনালিটি, অ্যাটিটিউড সবই পারফেক্ট। অবাক হয়ে অমিত বলে, মানে কি ভাই, তোরা এত সিম্পল ভাবে নিচ্ছিস কিভাবে? বেটা আমাদের নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছে, আর তোরা? রাজেশ হাই তুলে বলে, ভাই, টিট ফর ট্যাট বলে একটা কথা আছে। বাঁকা হাসে আদিত্য। রাত 9:40। পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে পাপু। ভয়ে খাবার খেতেও যায়নি সে। আদিত্য আসে রাত 8টায়। এতক্ষণে নিশ্চয়ই বাবা মাকে বলে দিয়েছে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বাপু। এখন নিশ্চয়ই সিনেমাটিক ঘটনা ঘটবে। বাবা বাইরে যাওয়া বন্ধ করে রুমে তালা দিয়ে রাখবে। দাভাই ভিলেনের মতো ক্রিসকে মারবে। মা কড়া কড়া কথা শোনাবে, বিয়ে ঠিক করবে। হায় ভগবান! কিরে পাপুমণি, কি করছিস? আদিত্যর কথায় একটা শুকনো ঢোক গিলে পেছনে ফিরে তাকায় পাপু। নিঃশব্দে চেয়ার ছেড়ে জড়োসড়ো হয়ে মাথাটা নিচু করে দাঁড়ায়। আদিত্য বিছানায় আরাম করে বসে বলে, এদিকে কথা আছে। চুপচাপ আদিত্যর সামনে গিয়ে বসে পাপু। খারাপ লাগার সাথে সাথে এক রাশ ভয়ও কাজ করছে তার মধ্যে। আদিত্য কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পেরেছে সেটা। মুখে গম্ভীরতা রেখে বলে, কতদিন ধরে সম্পর্ক তোদের? মিনমিনে গলায় পাপু বলে, 4 মাস। কৃষ্ণেন্দুর সাথে কিভাবে পরিচয় হয় তোর? কাঁপা কাঁপা গলায় পাপু বলে, কলেজের সামনে। আদিত্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুই জানিস কি করেছিস তুই? পাপু এবার কেঁদে ফেলে, নাক টেনে বলে, আই এম সরি দাভাই, আমি বুঝতে পারিনি। সো সরি। বিশ্বাস করো দাভাই, ক্রিস খুব ভালো ছেলে। হঠাৎ করে পাপুর কান্নায় হতভম্ব হয়ে যায় আদিত্য। একটু ভয় দেখাতে চেয়েছিল শুধু। পরক্ষণে হেসে পাপুকে টেনে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি কি তোকে বকেছি? কাঁদিস না। পাপু নাক টেনে কান্না থামিয়ে বলে, দাভাই, আমি ক্রিসকে খুব ভালোবাসি। প্লিজ দাভাই, না করো না। ক্রিস খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। আদিত্য পাপুর মাথায় হাত বোলাতে বোলাতেই বলে, আমি কি একবারও বলেছি যে কৃষ্ণেন্দু খারাপ ছেলে? বাবাকে তো বলতে হবে তাদের আদরের দুলালি কি করেছে। পাপু আঁতকে উঠে চট করে মাথা তুলে দাঁড়ায়। তারপর ভয়ার্ত গলায় বলে, প্লিজ দাভাই, বাবাকে এখন কিছু বলো না। আদিত্য হেসে পাপুর গাল দুটো টেনে নিয়ে বলে, ওহ মাই লিটল প্রিন্সেস, কাউকে বলবো না, চিন্তা করিস না, তোদের ব্যাপারটা আমি সামলে নেব। পাপু কান্না থামিয়ে চোখ মুখ মুছে ভালো করে বসে।
আদিত্য তার কপালে পড়ে থাকা চুলগুলোকে হাত দিয়ে পেছনে ঠেলে বলে, কৃষ্ণেন্দু কে জানিস? হ্যাঁ জানি তো, জানবো না কেন? কৃষ্ণেন্দু যে ইশুর ভাই সেটা জানিস? কি কি বললে? বিস্ফোরিত হয়ে চেঁচিয়ে উঠে বলে পাপু। আদিত্য অবাক হয়ে বলে, ওমা, কৃষ্ণেন্দুর দিদির সম্পর্কেও জানিস না? পাপু উল্লাসিত হয়ে বিছানা থেকে লাফিয়ে বলে, ওয়াও দা ভাই, এটা তুমি কি শোনালে আমাকে? জানো দা ভাই, ঈশানীদির সাথে লাইব্রেরিতে একবার আমার দেখা হয়েছিল। ক্রিসের মোবাইল দিয়েও কয়েকবার কথা বলেছিলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে হবু বৌদি আমার ননদ হবে। আই এম সো এক্সাইটেড দা ভাই। এখন তোকে একটা কাজ করতে হবে। পাপু আদিত্যর পাশে বসে বলে, কি কাজ দা ভাই? আদিত্য বাঁকা হেসে পাপুকে সবটা বলে। পাপু বিস্মিত হয়ে যায়, অবাক স্বরে বলে, দা ভাই আমি পারবো না। প্লিজ রাজি হয়ে যা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। অনুনয়ের স্বরে বলে আদিত্য। পাপু কিছুক্ষণ ঠোঁট কামড়ে চিন্তা করে বলে, ঠিক আছে। রাতে কৃষ্ণেন্দু একা একা হেঁটে বাড়ি যাচ্ছিল। মেইন রোড থেকে তাদের এলাকার গলিতে ঢোকার রাস্তাটাই হেঁটে যায় সে। রাতের নিরিবিলি পরিবেশে একা হাঁটার আনন্দই আলাদা। মেদিনীপুরে থাকার সময় সে রাতে একা বেরিয়ে যেত রাস্তায়। মাঝে মাঝেই তার সঙ্গী হতো পূর্ণ আর সুমন। আজ বিকালে পাপু আর আদিত্যর সাথে দেখা হওয়ার পর সে সোজা ল্যাবে চলে গিয়েছিল। তারপর থেকে ব্যস্ততাই কেটেছে। পাপুকে একটা কলও করতে পারেনি। এতক্ষণে নিশ্চয়ই মেয়েটা ঘুমিয়ে গেছে। কৃষ্ণেন্দু হাত ঘড়িতে একবার তাকিয়ে দেখে রাত 11:42। বাড়ির গেটের সামনে যেতেই হঠাৎ কেউ তার মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। কৃষ্ণেন্দু কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক তাকে বেধড়ক পেটাতে থাকে। রাস্তার মাঝে ফেলে পা দিয়ে হাতে থাকা হকি স্টিক দিয়ে মারছে কৃষ্ণেন্দুকে। বাইরে হট্টগোলের আওয়াজে দারোয়ান গেট খুলে বের হয়। একটা ছেলেকে কয়েকজন মিলে মারছে দেখে চিৎকার করতে থাকে। আশেপাশের বিল্ডিং এর দারোয়ানরা বেরিয়ে আসায় ছেলেগুলো গাড়িতে উঠে চলে যায়। আহত ছেলেটির দিকে এগিয়ে গিয়ে মুখ থেকে কাপড়টা সরাতেই আঁতকে ওঠে দারোয়ানরা। তাড়াতাড়ি ফোন করে কৃষ্ণেন্দুর মা মুনমুন দেবী আর ঈশানীকে জানানো হয়। আহত কৃষ্ণেন্দুকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের করিডোরে বসে কাঁদছে ঈশানী। পাশে মুনমুন দেবী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মেঝের দিকে। চোখের জল যেন শুকিয়ে গেছে ওনার। ভাবছি সব কৃষ্ণেন্দুর বাবা মারা যাওয়ার পর থেকে ওনার আর ঈশানীর দায়িত্ব সুন্দরভাবে পালন করে এসেছে ছেলেটা। এইটুকু বয়সে যে কত কিছু করেছে সে মুখ ফুটে না বললেও উনি বোঝেন। আর বুঝবেন নাই বা কেন, উনি তো মা। ডক্টর কৃষ্ণেন্দুর কেবিন থেকে বেরিয়ে এসে জানায়, পেশেন্টকে ধারালো ছুরি দিয়ে খুব বাজেভাবে আঘাত করা হয়েছে। সম্ভবত ওনাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। পেটের বাপাশে ছুরির আঘাত লাগার কারণে অপারেশন করতে হবে। বেশ গভীরভাবে জখম করা হয়েছে ওনাকে। ডান হাত ভেঙে গেছে আর মাথায়ও ভালোই আঘাত পেয়েছে। আপাতত আমরা কিছুই বলতে পারছি না। এমার্জেন্সি ব্লাড লাগবে, ব্লাড গ্রুপ বি পজিটিভ। আপনারা ব্লাড জোগাড় করুন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। মুনমুন দেবী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছেন। ঈশানী প্রায় হতাশ হয়ে পড়েছে। কি করবে, কোথা থেকে ব্লাড জোগাড় করবে কিছুই বুঝতে পারছে না সে। তার ব্লাড গ্রুপও বি পজিটিভ, কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ায় ডক্টর বারণ করে দিয়েছেন। ঈশানী ফোন বের করে পূর্ণকে কল করে সব কিছু জানায়। তৎক্ষণাৎ পূর্ণ আর সুমন কলকাতার উদ্দেশ্যেও রওনা হয়। হসপিটালে আপাতত ঈশানী, মুনমুন দেবী আর তাদের বাড়ির দারোয়ান আছে। দারোয়ানও
রক্ত জোগাড় করার যথাসাধ্য চেষ্টা করছে। নিজের ভাইয়ের এমন অবস্থায় ঈশানী নিজেকে ঠিক রাখতে পারছে না। সে কিছুই করতে পারছে না তার ভাইয়ের জন্য। বড্ড অসহায় লাগছে নিজেকে। রক্ত কোথা থেকে জোগাড় করবে এখন? এসবের মাঝে ঈশানীর মাথায় হঠাৎই আদিত্যর কথা আসে। কিভাবে যেন তাকে কল লাগিয়ে দেয় সে। এদিকে মাঝরাতে ঈশানীর কল পেয়ে একটু অবাক, সাথে অনেকটা খুশিও হয় আদিত্য। কলটা রিসিভ করেই উল্লাসিত হয়ে বলে, কি ব্যাপার ইস্যু, তুমি নিজে থেকে আজ কল করলে? ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে ফেলে ঈশানী। আদিত্য অস্থির হয়ে যায় ঈশানীর কান্নার আওয়াজ শুনে। বিচলিত হয়ে বলে, ইস্যু কি হয়েছে, কাঁদছো কেন, বলো আমাকে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঈশানী বলে, আদি আদি ভাইয়ের জন্য এমার্জেন্সি ব্লাড লাগবে, কিন্তু এত রাতে ব্লাড জোগাড় করতে পারছি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি আসো প্লিজ, ভাইয়ের কিছু হলে আমি মরে যাব। আদিত্য নিজেকে শান্ত রেখে বলে, কোন হসপিটাল আর কৃষ্ণেন্দুর ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি। আদিত্য আচ্ছা বলে কল কেটে দেয়। তারপর কল লাগায় তার ফ্রেন্ড অমিতের কাছে। মোবাইল কানে রেখেই বেরিয়ে যায় বাড়ি থেকে। গ্যারেজ থেকে বাইক স্টার্ট দেয় হসপিটালের উদ্দেশ্যে। রাজেশ, বান্টি আর অমিতকে সাথে নিয়ে হসপিটালে আসে আদিত্য। অমিতের ব্লাড গ্রুপ সেম হওয়ায় অমিত রক্ত দিতে কেবিনে গেছে। ওরা সবাই কৃষ্ণেন্দুর বন্ধু বলে পরিচয় দেয় মুনমুন দেবীর কাছে। চেয়ারে বসে মাথায় 2 হাত ঠেকিয়ে কাঁদছে ঈশানী। একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছে আদিত্য। বড্ড অসহায় লাগছে তার নিজেকে। এখন যদি ঈশানীকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলতে পারত, এই মেয়ে, কিন্তু না, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণেন্দুর জন্য 2 ব্যাগ রক্ত লাগবে। অমিত 1 ব্যাগ দেওয়ার পর বান্টি আরেক ব্যাগ দেয়। অপারেশনের কাজ এখনো চলমান। পূর্ণ অপর পাশ থেকে বারবার কল করে তার খবর নিচ্ছে। তাদের আস্তে আস্তে আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। যত দ্রুত সম্ভব হাই স্পিডে গাড়ি চালাচ্ছে পূর্ণ। চোখে জল চিকচিক করছে তার। নিজেকে দোষারোপ করছে সে। আজ যদি সে মেদিনীপুরে না আসতো তাহলে কৃষ্ণেন্দুর এমনটা হতো না। সে অন্তত কৃষ্ণেন্দুর দাদা হয়ে পাশে দাঁড়াতে পারত। কিভাবে সে নিজের ভাইকে রক্ষা করতে পারল না? হসপিটালে আদিত্যর ফোনে কল আসায় সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে মোবাইল বের করে দেখে পাপু কল করেছে। কল রিসিভ করার পর পাপু বলে, দা ভাই, কোথায় তুমি? তোমার রুম তো ফাঁকা। আছি এক জায়গায়, তুই চিন্তা করিস না। কোথায় আছো তুমি? ছোট্ট করে উত্তর দেয় আদিত্য। হসপিটালে। আঁতকে ওঠে পাপুর বুক। অস্থির হয়ে বলে, হসপিটালে কেন দা ভাই, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? পাপুকে এখন সবটা বলা ঠিক হবে না, তা ভেবে আদিত্য বলে, আরে অমিত আর বান্টি ব্লাড দিতে এসেছে, ওদের সাথেই এলাম। তুই ঘুমিয়ে পড়, আমার আসতে দেরি হবে। পাপু আচ্ছা বলে কল কেটে দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদিত্য। অপারেশন শেষে ডক্টর বলে যে আর ভয়ের কিছু নেই, আর সকালে পেশেন্টের সেন্স ফিরবে। মুনমুন দেবী ভগবানের উদ্দেশ্যে প্রণাম করেন। 8 ঘন্টা পর পূর্ণ আর সুমন আসে। এর মধ্যেই বান্টি আর অমিত রক্ত দেওয়ায় রাজেশের সাথে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে আদিত্য। সুমন এসে ঈশানী আর মুনমুন দেবীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। ঈশানী আর মুনমুন দেবীকে বাড়িতে পৌঁছে দিয়ে সুমন আবার হসপিটালে আসবে। আপাতত কৃষ্ণেন্দুর কেবিনের সামনে আদিত্য আর পূর্ণ বসে আছে। পূর্ণর নিজেকে খুব অসহায় লাগছে, পারছে না শুধু কাঁদতে। এরই মাঝে কেটে গেছে প্রায় সপ্তাহখানেক। কৃষ্ণেন্দু এখন সম্পূর্ণ সুস্থ, তবে হাতে এখনো প্লাস্টার করানো আছে। হাতটা পুরোপুরি ঠিক হতে আরও কিছুটা সময় লাগবে। কৃষ্ণেন্দুকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। পূর্ণ আর সুমন এতদিন এখানেই ছিল।
কৃষ্ণেন্দুকে হসপিটাল থেকে বাড়িতে পৌঁছে দিয়ে সুমন মেদিনীপুরে চলে যায়। এই কয়দিন পাপু কৃষ্ণেন্দুকে কলে না পেয়ে কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। সে এখনো জানে না কৃষ্ণেন্দু কোথায়, ঠিক আছে কিনা। আদিত্যর কাছ থেকে ঈশানীর নাম্বার নিয়ে ভয়ে ভয়ে কল করেছিল, আর ঈশানীও স্বাভাবিকভাবেই কথা বলে কেটে দিয়েছিল। কৃষ্ণেন্দুর খোঁজ এখনো পায়নি পাপু। কলেজেও আসে না। হসপিটালে থাকাকালীন তাদের ডিপার্টমেন্টের হেড এসে দেখা করেছিল কৃষ্ণেন্দুর সাথে। পুলিশ কেস করা হয়েছিল, কিন্তু অপরাধীর কোনো হদিশ পাওয়া যায়নি। কৃষ্ণেন্দু নিশ্চুপ ছিল, কারণ সে জানে এটা কার কাজ। সুস্থ হওয়ার পর না হয় মুখোমুখি হওয়া যাবে। কৃষ্ণেন্দুকে মারার ঘটনার পর থেকে মুনমুন দেবী ছেলেমেয়ের জন্য বেশ চিন্তিত আর অস্থির হয়ে যান। তার উপর যখন জানতে পারেন যে কৃষ্ণেন্দু সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করেছে, তখন থেকেই কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছেন সব। মুনমুন দেবী কিছুতেই কৃষ্ণেন্দুকে এসবে জড়িত থাকতে দেবেন না, তাই ওনাকে বুঝিয়ে শান্ত করতে কৃষ্ণেন্দু আর ঈশানীকে বেশ বেগ পেতে হয়েছিল। কৃষ্ণেন্দুকে বাড়িতে এনেই একেবারের জন্য মেদিনীপুরে চলে যাওয়ার জোর ধরেন তিনি। অগত্যা মায়ের জোরাজোরিতে কৃষ্ণেন্দু আর ঈশানী রাজি হয় মেদিনীপুরে যেতে। সামনের মাসে ঈশানীর অনার্স ফাইনাল, তাই পরীক্ষা দিয়ে একেবারেই চলে যাবে মেদিনীপুরে বলেই সবাই ঠিক করে। কলিং বেল বাজায়, দরজা খোলে ঈশানী। দরজার ওপারে পাপুকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় ঈশানী। পাপু মিষ্টি হেসে বলে, হাই দিদি, আমি পাপু। এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায় ঈশানী। মুখ হাঁ হয়ে যায় তার। উত্তেজিত হয়ে বলে, আরে পাপু তুমি? এসো এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। বলি পাপুর হাত ধরে বাড়ির ভেতরে ঢোকায়। চেঁচিয়ে বলে ওঠে, ওমা, মা দেখো কি এসেছে। কোথায় তুমি? পূর্ণ সোফায় বসেছিল। ঈশানীর চিৎকারে বিরক্ত হয়ে বলে, চিৎকার করছিস কেন ইডিয়েট? উল্লাসিত হয়ে ঈশানী বলে, দাদাই দেখো, কৃষের বউ এসেছে। পূর্ণ অবাক হয়ে পাপুর দিকে তাকিয়ে রয়েছে। পাপু কিছুটা বিব্রত বোধ করছে। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে, কে এসেছে রে বলে বের হলেন মুনমুন দেবী। পাপুকে দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকান উনি। ঈশানী মিষ্টি হেসে বলে, তোমার বৌমা বরণ করবে না বুঝি? মুনমুন দেবী অবাক হয়ে তাকান পাপুর দিকে। পাপু কি বলবে বুঝতে পারছে না। বহুত কষ্টে মুখে হাসি এনে বলে, কেমন আছেন আন্টি? মুনমুন দেবী এগিয়ে এসে পাপুর গালে হাত রেখে বলেন, ভালো আছি মা, তুমি কেমন আছো? পাপু প্রতিউত্তরে বলে, আমিও ভালো আছি। মুনমুন দেবী পাপুকে সোফায় বসে গল্পে মশগুল হয়ে পড়েন। হঠাৎ তরকারির ঘ্রাণ আসতেই রান্নাঘরের কথা মাথায় আসে ওনার। তাই পাপু আর ঈশানীকে বসিয়ে রেখে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যান। পূর্ণ হেসে বলে, ক্রিসের চয়েস আছে বলতে হবে। ঈশানীও হেসে বলে, দেখতে হবে না ভাইটা কার। পাপু লজ্জায় মাথা নিচু করে আছে। আশেপাশে তাকিয়ে কৃষ্ণেন্দুকে খুঁজছে শুধু। ঈশানী ব্যাপারটা খেয়াল করলে বলে, কাউকে খুঁজছো? পাপু কিছুটা ইতস্তত হয়ে বলে, আসলে ক্রিস। ঈশানী হেসে বলে, আরে লজ্জা পাচ্ছ কেন? ক্রিস তার রুমে ঘুমিয়ে আছে বোধ হয়, যাও দেখা করে এসো। উঠে দাঁড়ায় পাপু। কৃষ্ণেন্দু রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে যে ভেতরে যাবে কি না। দরজায় দুবার টোকা দেওয়ার পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। তাই দরজা ধাক্কা দিয়ে দেখে যে দরজা খোলা। পুরো রুম অন্ধকার হয়ে আছে। হাত বাড়িয়ে লাইটের সুইচ খুঁজে লাইটটা অন করে সে। বিছানায় তাকিয়ে দেখে যে কৃষ্ণেন্দু উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে। লাইট অন করায় চোখ মুখ কুঁচকি কৃষ্ণেন্দু বলে ওঠে, ইস্যু লাইটটা অফ কর, বেয়াদব একটা। পাপুর কেন যেন
খুব লজ্জা লাগছে আজ। ইতস্তত করে বলে, আমি পাপু। চট করে উঠে বসে কৃষ্ণেন্দু। বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে যায়। হঠাৎ করে ওঠায় শরীরে পেটে ব্যথা অনুভব করে সে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করেনি। দুবার চোখ কুঁচলে বলে, তুমি বাপু? এই তুমি এখানে সত্যি আছো নাকি নাকি আমার মনের ভ্রম? চটে যায় বাবু, মৃদু চেঁচিয়ে বলে, সমস্যা কি আপনার? এমনিতেই তো 8 দিন লাপাতা ছিলেন, এখন আমি সামনে আছি তাও বলছেন ভ্রম। আমার সাথে দেখা করার প্রয়োজন নেই আপনার, তাই না? আপনি আসলেই আমাকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে এভাবে কষ্ট দিতেন না আমাকে। শেষের কথাগুলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে পাপু। চোখের কোণে জল চিকচিক করছে তার। কৃষ্ণেন্দু একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতের ইশারায় পাপুকে তার কাছে ডাকে। পাপু এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই কৃষ্ণেন্দু পাপুকে টেনে জড়িয়ে ধরে। পাপু এবার কান্নায় ভেঙে পড়ে। কৃষ্ণেন্দু পাপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাত্র 8 দিন, যদি একেবারেই চলে যাই তো কি করবে? এই কথা শুনে পাপু কৃষ্ণেন্দুর বুকে ছোট্ট করে একটা কিল বসিয়ে দেয়। তারপর শক্ত করে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, খবরদার এইভাবে কখনো বলবেন না, আমার খুব কষ্ট হয়, খুব ভালোবাসি আপনাকে। মৃদু আর্তনাদ করে কৃষ্ণেন্দু বলে, আস্তে ধরো পাপু, ব্যথা পাই তো। পাপু সরে যেতে চাইলে কৃষ্ণেন্দু জড়িয়ে ধরেই বলে, তোমাকে আস্তে ধরতে বলেছি, ছাড়তে নয়। লজ্জা লাগছে বাপু। এমনিতেই কৃষ্ণেন্দু খালি গায়ে, তার উপর আবার জড়িয়ে ধরে বেশ অস্বস্তি আর লজ্জা কাজ করছে তার মধ্যে। ব্যথার কথা মাথায় আসতেই বলে, কিসের ব্যথা? হাতে কি হয়েছে আপনার? সত্যি করে বলুন তো, এতদিন কোথায় ছিলেন? শান্ত দৃষ্টিতে তাকায় কৃষ্ণেন্দু। পাপু যে এখনো কিছু জানে না সেটা কৃষ্ণেন্দু জানে। ঈশানীকেই বলতে বারণ করেছিল। ছোট্ট মেয়েটা সব শুনলে অস্থির হয়ে যাবে, তাই কৃষ্ণেন্দু মিথ্যে বলে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে না হাতটা ভেঙে গেছে, শরীরও ব্যথা পেয়েছি। পাপু, তোমার ভাগ্য ভালো যে আমার কোমর ভাঙেনি। ঠোঁট উল্টে পাপু বলে, আসলেই আপনি খুব খারাপ। এত বড় ঘটনা আমাকে জানাননি। আমাকে আপনি নিজের আপন কেউ ভাবেন না। বাবা তো সব কিছুই মাকে জানায়, তাহলে আমাকে কেন জানাননি আপনি? এই বাচ্চামির অভিযোগ শুনে কৃষ্ণেন্দু হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। ঠোঁট কামড়ে মজা করে বলে, তুমি যদি আজ আমার বউ হতে তাহলে আমার পাশে থাকতে, বউয়ের হাতে সযত্নে থাকতাম, তখন সবই বলতাম তোমাকে, বেশি বেশি আদরও করতাম। পাপু আঁট চোখে তাকিয়ে বলে, এই কথা ছাড়া আপনার গোডাউনে আর কোনো কথা নেই? ফিক করে হেসে ফেলে কৃষ্ণেন্দু। তারপর বলে, এমন মিষ্টি একটা গার্লফ্রেন্ড থাকলে এমন কথা এমনি এমনি আসে ম্যাডাম, এদিকে আসো। পাপুর এক হাত টেনে কাছে এনে তার কোলে মাথা রেখে কৃষ্ণেন্দু শুয়ে পড়ে। চোখ বন্ধ করে বলে, এই কয়দিন খুব মিস করেছি তোমাকে, বুঝলে পাপুরানি? মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। পাপু আনমনেই হেসে ফেলে। পরম যত্নে কৃষ্ণেন্দুর চুলে হাত বোলাতে থাকে। এক রাশ ভালো লাগা কাজ করছে তার মনে। এই গম্ভীর মানুষটাকেই সে এত ভালোবাসে। সারা জীবন কৃষ্ণেন্দুর পাশে থাকতে চায় সে, খুব করে আগলে রাখতে চায় তাকে। সবার সাথে গল্প গুজব করে বেরিয়ে যায় পাপু। কৃষ্ণেন্দুর পরিবারের সবাই পাপুকে পছন্দ করেছে, বিশেষ করে মুনমুন দেবী। পাপু বাড়িতে এসে কৃষ্ণেন্দুর খোঁজ নেওয়ায় উনি বেজায় খুশি। মাকে খুশি দেখে কৃষ্ণেন্দুও খুশি হয়। এবার ঈশানীর ব্যাপারটা সামলানোর পালা। শুনছিলেন মানাই খুশির কলমে অবুঝ ভালোবাসার 3য় পর্ব।
আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের গপ্পের আসরে যদি নতুন হয়ে থাকো চটপট সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাও, কেননা এ তো শুধু গল্প নয়, তোমাদের গপ্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা। শুভরাত্রি।